শিকলবদ্ধ কল্পনা। সাইদা মুন। পর্ব 1 থেকে 5। রাত হয়ে গেছে সায়েম, ওদিকে কোথায় নিয়ে যাচ্ছ? বাসায় যেতে হবে। তুমি কি আমাকে বিশ্বাস করো না? ফাজরিন। অবশ্যই বিশ্বাস করি। তবে রাত হয়ে যাচ্ছে, বাড়ির লোকেরা ফাজরিনের কথার মাঝেই জারি মেরে উঠল সায়েম। রাখো তোমার বাড়ির লোকের কথা। যেই বাড়িতে তোমার 2 পয়সারও দাম নেই, তারা আবার চিন্তা করবে হাসালে। সায়েমের কথায় ফাজরিন চুপসে গেল। সত্যিই তো, মিথ্যা কিছু বলেনি সে। তবে সায়েমের আচরণে এক অদ্ভুত ভয় কাজ করতে শুরু করলো। এমনটা নয় যে সায়েমকে বিশ্বাস করে না। সায়েমকে সে বিশ্বাস করে। তবুও তার মেয়েরই সেই অদৃশ্য ষষ্ঠ ইন্দ্রিয় যেন সতর্ক করে দিচ্ছিল, অশুভ কিছু ঘটতে যাচ্ছে। আরও কিছুটা পথ এগোতেই রাস্তা হয়ে উঠল নির্জন। চারপাশে মানুষজন একেবারেই নেই। ফাজরিন দাঁড়িয়ে যায়, অসহায় দৃষ্টিতে তাকালো সায়েমের দিকে। আর হাঁটতে পারছি না। কোথায় নিয়ে যাচ্ছ, বলবে তো? তার প্রশ্ন শুনে সায়েমের মুখে ভেসে উঠল বিরক্তি। ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠল, এই, তোর এত প্রশ্ন কিসের? মুখটা বন্ধ রাখতে পারিস না? হঠাৎ সায়েমের কাছ থেকে এমন ব্যবহারে ফাজরিন চমকে উঠল। বিস্ময়ভরা চোখে তাকিয়ে রইল তার দিকে। 3 মাসের সম্পর্কের ভেতর একবারও যে ছেলেটি ধমক দেয়নি, সে আজ এভাবে তুই তোকারি করছে। এ যেন এক অচেনা মানুষ সামনে দাঁড়িয়ে আছে। তার ভাবনার মাঝেই হঠাৎ করে এক কালো মাইক্রো দ্রুতগতিতে এসে দাঁড়ালো তাদের সামনে। ফাজরিন সায়েম থেকে চোখ সরিয়ে সেদিকে তাকাতেই কালো পোশাকে চোখ মুখ ঢাকা কয়েকজন বেরিয়ে এসে তার 2 হাত শক্ত করে চেপে ধরে সেকেন্ডের মধ্যেই। কিছু বোঝার আগেই তাকে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগলো গাড়ির দিকে। কি হচ্ছে উপলব্ধি করতেই ফাজরিন গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, সায়েম, বাঁচাও! ওরা আমাকে নিয়ে যাচ্ছে, সাইমুম! সায়েমকে ডাকছে, তবে তার কোনো সাড়া শব্দ নেই। মনে ভয় কাজ করে, তাকে কিছু করে ফেলেনি তো তারা। ভয়ে ফট করে মাথা ঘুরিয়ে পিছনে তাকালো। কিন্তু তাকাতেই ফাজরিনের বুক হিম হয়ে গেল। সায়েম কালো পোশাকে মুখ ঢাকা এক লোকের সাথে হেসে হেসে কথা বলছে। এর মধ্যেই তাকে জোর করে গাড়ির ভেতরে উঠিয়ে ফেলল। ফাজরিন চিৎকার করতে লাগলো, বারবার ডাকতে লাগলো সায়েমকে। প্রাণপণ চেষ্টা করছে দরজা খুলে বেরিয়ে আসতে, তবে পাচ্ছে না। হঠাৎ দানবীয় এক থাবা এসে পড়ল তার গালে। মুহূর্তেই মাথা ঘুরে গেল, ফর্সা গাল টকটকে লাল হয়ে উঠল। ব্যথাটা অনুভব করার আগেই সেই লোকের কথায় আরো বড় ধাক্কা খেল ফাজরিন। এই মাগি, মুখ বন্ধ কর। লাঙের নাম নিয়ে চিৎকার করলে লাভ হইব না। হে নিজেই তোরে আমাগো কাছে বেইচ্ছা দিচ্ছে। ফাজরিন অবাক চোখে তাকিয়ে অবিশ্বাসের সুরে বলে, মিথ্যা বলছেন। লোকটা অট্টহাসি হেসে পেছনের দিকে ইশারা করল। তাইলে তোর লাংরেই জিগা। ইশারা অনুযায়ী ফাজরিন মাথা ঘুরাতেই গাড়ির জানালার বাইরে সায়েমের হাসিমাখা মুখ দেখতে পেল। তাকে দেখেই সে কেঁদে উঠে আকুতিভরা কণ্ঠে বলে উঠল, সায়েম, সায়েম বাঁচাও! দেখো, ওরা তোমার নামে মিথ্যা বলছে। তার কথা শুনে সায়েমের ঠোঁটে ফুটে উঠল অদ্ভুত এক শয়তানি হাসি। হাসতে হাসতে বলল, ওরা কি তোর বেআইন লাগে, যে তোর সাথে ঢং করবে? মানে সিম্পল। তোকে বেচে দিয়েছি ওদের কাছে। এই যে দেখা, কি সুন্দর ঘ্রাণ। মোটা অঙ্কের টাকার বান্ডিলে মুখ গুজে কথাটা বলল সায়েম। ফাজরিন স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। বিশ্বাসই হচ্ছিল না সায়েম এইটা করতে পারে। এ যেন দুঃস্বপ্ন। মুহূর্তের ভেতর জানালা ভেদ করে সায়েমের কলার শক্ত করে চেপে ধরল সে। চোখে ঝরছে আগুন, ঠোঁট কাঁপছে রাগে, তেজস্বী কণ্ঠে গর্জে উঠল, জানোয়ার! তুই আমার মন নিয়ে খেলেছিস। প্রতারণা করেছিস আমার সাথে, তোকে তো। সায়েম কোনোমতে হাত ছেড়ে সরিয়ে দূরে সরে গেল। মুখে সেই শয়তানি হাসি লেগেই রইল। তা দেখে ফাজরিনের চোখ ভিজে উঠল। হে, কাকে সে এত অন্ধভাবে বিশ্বাস করেছিল? এরই মধ্যে গাড়ি স্টার্ট হয়ে গেল। অসহায়ত্ব যেন আরো গাঢ় হয়ে এলো তার ভেতর। কাঁদতে কাঁদতেই ছোটাছুটি করতে করতেই বলে উঠল, অভিশাপ দিলাম, তোর মতো কুলাঙ্গারের মৃত্যু যেন কুত্তার মতো হয়। তোর শেষ নিঃশ্বাসের মুহূর্তে যেন নিজের বিশ্বাসঘাতকতার বোঝা তুই নিজেই টের পাস। ভালো থাকবি না, ধ্বংস হয়ে যাবি ধ্বংস। ফাজরিনের হাহাকার চিৎকার কারো হৃদয়ে ছুল না। বরং বিরক্ত হয়ে এক লোক তার নাকে মুখে রুমাল চেপে ধরল। মুহূর্তেই তীব্র ক্লোরোফর্মের গন্ধে অন্ধকার হয়ে এলো সব। শহরের একেবারে নির্জন প্রান্তে এক গোদাম। বাইরে থেকে দেখলেই মনে হয় ভাঙাচোরা পুরনো কোনো গুদামঘর। দেয়ালে ফাটল, মরিচা ধরা টিনের চাল, চারপাশে জঙ্গলা জমি। রাত নামলেই জায়গাটা যেন অদ্ভুত এক নিস্তব্ধতায় ঢেকে যায়। কেবল দূরে কুকুরের ডেকে ওঠা বা ঝিঝি পোকার শব্দ ভেসে আসে। ভেতরে ঢুকলেই ভারী স্যাঁতস্যাঁতে গন্ধ, আর্দ্রতায় ভিজে থাকা দেওয়াল থেকে লোনা পানি ঝরে। আলো বলতে কেবল কয়েকটা ক্ষীণ হলুদ বাল্ব, যেগুলো মাঝে মধ্যে টিমটিম করে জ্বলে নিভে যায়।
অর্ধেক ভাঙা কাঠের খাট, কাঠের চেয়ার, ময়লা কম্বল আর ছেঁড়া বস্তা মেঝেতে ছড়িয়ে রাখা। সেখানেই ফাজরিনকে ফেলে রেখে গেছে। যখন সে হুঁশে ফিরে আসে, ধীরে ধীরে উঠে বসে। আশেপাশে তাকাতেই চোখে পড়ে তার মতোই 20 থেকে 30 জন নারী গাদাগাদি করে বসে আছে। কারো মুখে আতঙ্ক, কারো চোখে অশ্রু, কারো শরীরে জোর করে টেনে আনার চিহ্ন। কারো হাত বাঁধা, কারো মুখ চেপে রাখা হয়েছে নোংরা কাপড়ে। ফাজরিন আঁতকে উঠে। তাদেরও তাহলে তার মতোই পরিণতি। ভাবনার মাঝেই গটগট পায়ে আওয়াজ তুলে দরজা ঠেলে কয়েকজন লোক প্রবেশ করে। তারা দরজার দুই পাশেই শারীরিকভাবে দাঁড়িয়ে পড়ে। মেয়েগুলো সব মাথা তুলে আতঙ্ক ভরে তাদের দিকে তাকিয়ে। এর মধ্যেই প্রবেশ করে এক লোক। গায়ে ধূসর রঙের পাঞ্জাবি, সাথে সাদা পায়জামা আর গায়ে মোড়ানো চাদরের এক সুঠামদেহী সুপুরুষ। সে প্রবেশ করতেই পাশ থেকে একজন দ্রুত কাঠের চেয়ারটা এগিয়ে দেয়। সে ভাবলেশহীনভাবে পায়ের উপর পা তুলে আরাম করে বসে চেয়ারে। ফাজরিন সহ সব মেয়েরা ভয় ও কৌতূহল নিয়ে তাকিয়ে তার দিকে। হঠাৎ লোকটির চমকার ধরা গলায় প্রশ্ন ছুড়ে, -30টায় আছে তো? এই কথাটি যেন এক একটা মেয়ের ভেতর কাঁপিয়ে তুলে। তারা বুঝে যায় তাদের হাতে আর বেশি সময় নেই। তাদের অন্য জায়গায় পাঠিয়ে দিবে এখনই। লোকটির কথায় সাথে সাথে পাশ থেকে এক ছেলে উত্তর দেয়, জি ভাই, সব ঠিকঠাক আছে, খালি পাঠানোর পালা। তার কথায় সবার হালকা পাতলা ধারণা হয়ে যায় এই লোকই তাদের প্রধান। এক একজন ভয়ে কাচুমাচু হয়ে বসে। তবে ফাজরিনের চোখে ভয় নেই, আছে শুধু ঘৃণা। সে শক্ত চোখে তাকিয়ে আছে। লোকটি সবার দিকে আরেকবার চোখ বুলিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই পেছনে থেকে উঁচুস্বর ভেসে আসে, কণ্ঠে তীব্র বিদ্বেষ আর বিক্ষোভের ছাপ নিয়ে, তোদের কি মা বোন নেই? ছেড়ে দে বলছি। ফাজরিনের গলা পেয়ে সে আটকে যায়। ধীর পায়ে তার দিকে ঘুরে দাঁড়ায়। তাকাতেই চোখে পড়ে অষ্টাদশী যুবতীর মুখখানা। চোখে চোখ রাখতেই বাঁকা হেসে ওঠে। মেয়েটির চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে। এই পরিস্থিতিতেও এত তেজি রূপ তাকে বেশ আকৃষ্ট করে। শান্ত ভঙ্গিতে বলে, মেয়ে মানুষের এত তেজ ভালো না। কম বয়স, তাই হয়তো বুঝতে পারোনি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। থাক, মাফ করে দিলাম। বলেই পেছনে ঘুরে যেতে নিতেই ফাজরিন আগের থেকে দ্বিগুণ গলা উঁচু করে চিল্লিয়ে ওঠে, এই জানোয়ার! মুহূর্তেই সবাই চমকে ওঠে। কাকে কি বলছে এই মেয়ে? পাশের ছেলেগুলো রেগে তেড়ে আসতে চাইলেও লোকটি তাদের আটকে দেয়। নিজেকে স্বাভাবিক রেখেই দুপা এগিয়ে যায় ফাজরিনের দিকে। গম্ভীর মুখে বলে, মাহতাব, মাহতাব মীর আমার নাম। তার নাম শুনে ফাজরিন আরো চড়ে বসে। সে কি নাম জানতে চেয়েছিল নাকি? একই তেজ নিয়ে বলে, আমি কি তোর নাম জানতে চেয়েছি? আমাদের আর কিছু বলার আগেই সিংহের মতো গর্জে ওঠা কণ্ঠে আশেপাশের সবাই সহ ফাজরিনও কেঁপে উঠে। এই বান্দির বাচ্চা, আর একটা সাউন্ড বের হবে তোর মুখ থেকে তো আজকেই তোর শেষ দিন। মাহতাবের হুমকি শুনে ফাজরিনের পাশ থেকে এক মেয়ে বারবার তার হাত টেনে পেছনে নিতে চায়। তবে সে থামার মেয়ে নয়। অন্যায়কে কখনোই প্রশ্রয় দেয়নি। অন্যায় সহ্য করতে না পারার কারণে সৎমায়ের হাতেই কত মার খেয়েছে, তাও শুধরায়নি। এই ছেলের সামান্য হুমকিতে চুপ হয়ে যাবে এমন মেয়ে সে নয়। নিজে বাঁচতে এতগুলো মেয়েকে বাঁচাতে সে কি করবে না করবে ভেবে পায় না। রাগের বশে এগিয়ে গিয়ে চোখের পলকেই সে মাহতাবের পাঞ্জাবির কলার চেপে ধরে পা উঁচু করে সরাসরি তার বরাবর দাঁড়িয়ে যায়। কিছু বলতে যেতেই মাহতাব এক ঝাটকা মেরে তাকে সরিয়ে দুপা পিছিয়ে যায়। ফাজরিন পড়ে যেতে যেতে কোনো মতে নিজেকে সামলে নেয়। ছে ছে ছে, এই মেয়ে দিলি তো আমার পবিত্রতা নষ্ট করে, অহংকার লুট করে। এত বছরের নারীর স্পর্শ না করার রেকর্ড ভেঙে দিলি। দূর হো, শালি, দূর হো। এই সব চোখ বন্ধ কর, কেউ কিচ্ছু দেখিসনি। তার এমন কথায় ফাজরিন থতমত খেয়ে বসে। এই মুহূর্তে কি বলছে এই লোক? সে কি মজা করছে তার সাথে? তার চেয়েও অবাক করার বিষয় হলো, তার কথা মতো সবাই চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। যেন এক প্রকার সার্কাস চলছে। ভাবনার মাঝেই মাহতাব গটগট পায়ে যেতে যেতে কাউকে বলে, বাকিদের গাড়িতে তুলে পাঠিয়ে দেয়। তাদের মধ্যকার একজন লম্বা চওড়া ছেলে এগিয়ে গিয়ে বলে, ওকে ভাই, আর এই মেয়ের কোনো ব্যবস্থা? মাহতাব আর চোখে তাকিয়ে বলে, একে মহলে পাঠিয়ে দেয়, সেখানেই নাহ আদর যত্ন চলবে। মাহতাব চলে যেতেই সবগুলো মেয়েকে নিয়ে বড় এক ট্রাকে উঠানো হয়। আর ফাজরিনকে অন্য গাড়ি করে মিরমহলের উদ্দেশ্যে রওনা হয়। উপরে অনেক সাহস দেখালেও ভেতরে ভেতরে ভয় শেষ হয়ে যাচ্ছে সে। কি হতে চলেছে তার সাথে? ভাগ্যে কি আছে সেসব ভাবতে ভাবতেই তার ভয় আরো দ্বিগুণ হয়। বড় এক গেটের সামনে এসে থামে গাড়ি। ডান দিকে চোখ যেতেই ফাজরিনের নজরে আসে রক্তমীর মহল। নামটা উচ্চারণ করতেই কপালে ভাঁজ পড়ে। আবার কেমন নাম!
আর সুন্দর কোনো নাম পেল না নাকি? অস্বস্তি মিশে যায় তার মুখে। তার ভাবনার ফাঁকে হঠাৎই দুজন লম্বা লোক এগিয়ে এসে বড় কালো গেট খুলে দেয়। মুহূর্তেই গাড়ি ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকেই ফাজরিনকে টেনে নামানো হয়। এক পলকে চারপাশে চোখ বুলিয়ে নেয় সে। সামনেই দাঁড়িয়ে আছে বিশাল দুতলা বাড়ি। বাড়ির সামনের বাগানে নানা রকমের গাছও আছে, সবুজের মাঝেও যেন হালকা ঠান্ডা অস্বস্তিকর ছোঁয়া বয়ে যাচ্ছে। বাগানের পাশে দুটি ছোট ঘর, সেখানে হয়তো মালি থাকে। পুরো প্রাঙ্গণে যেন কেউ চুপচাপ নজর রাখছে, ভীষণ নিস্তব্ধ চারিদিক। গেইটের দুই পাশে পাহারাদার মতো দুইজন লোক দাঁড়িয়ে আছে, আর আশেপাশেও আরো কয়েকজন একই ধরনের পোশাক পরে সতর্ক চোখে তাকিয়ে আছে। প্রতিটি পদক্ষেপ যেন লক্ষ্য করা হচ্ছে। সেদিকে থেকে চোখ ঘুরিয়ে নজর পড়ে বাড়ির অন্য পাশের এক পুরনো একতলা বিল্ডিংয়ে। অন্য পাশ বলতে বাড়ির পেছনের দিক, যেখানে গাছপালা এমনভাবে বেড়ে গেছে যে পুরো জায়গাটা যেন জঙ্গলের মতো মনে হচ্ছে। বাইরে দিয়ে বড় একটি তালা লাগানো। কৌতূহল জাগে কি আছে এখানে দেখতে। তবে তার আগেই ফাজরিনকে নিয়ে এগিয়ে যাওয়া হয় বাড়ির ভিতরে। দরজা খুলে দেয় একজন কাজের মহিলা। ভেতরে ঢুকতেই চোখে পড়ে বিশাল ড্রয়িং রুম। পরিচ্ছন্ন, আধুনিক সাজের আসবাব, পরিপাটি প্রতিটি কোণা, তবে এর মধ্যেও যেন এক অদৃশ্য ধম বন্ধকর হাওয়া বয়ে যাচ্ছে, যা এই সুন্দর মহলকেও শ্বাসরুদ্ধকর করে তুলেছে। চারিদিকে ভয় ভয় একটা হাওয়া। ডান দিকে চোখ গেলে দেখা যায় রান্নাঘর। সেখানে থেকে 2/3 জন মহিলা কৌতূহলী চোখে উকি দিচ্ছে, ফিসফিস করে নিজেদের মধ্যে কিছু বলছে। তাদের চোখে আছে বিস্ময়, মনে প্রশ্ন, কে এসেছে এই রক্তমীর মহলে। হঠাৎ কারো গম্ভীর গলায় ফাজরিন ভাবনা থেকে সজাগ হয়ে তড়িঘড়ি করে সেই কণ্ঠের মালিককে খুঁজতে সামনে তাকায়। সাথে সাথেই চোখে পড়ে মাহতাবকে। লুঙ্গির এক পাশ এক হাতে তুলে ধরে সিঁড়ি বেয়ে নেমে আসছে সে, গায়ে ঢিলেঢালা একটা গেঞ্জি, হয়তো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। আসতে আসতেই প্রশ্ন ছুড়ে দিল, নাম কি? ফাজরিন সামাদ। সোফায় পা তুলে আরাম করে বসে খানিকটা অবাক হওয়ার ভঙ্গিতে বলে উঠল, কি ফাজিল সামাদ? আবার কেমন নাম? তার কথায় উপস্থিত সকলে হেসে উঠে। ফাজরিনের ভীষণ রাগ হয়। তার মা এত সুন্দর একটা নাম রেখেছিল, আর এই ছেলে কিনা সেই নাম নিয়ে মশকরা করছে। দাঁতে দাঁত চেপে বলে উঠল, ডাক্তার দেখিয়েছেন? মাহতাবের ভ্রু কুঁচকে যায়। ডাক্তার কেন? এই আপনি কানে কম শুনেন তাই। মাহতাব নড়েচড়ে বসে বলে, শোনো মেয়ে, সমস্যা আমার কানে না, সমস্যা তোমার নামে। কি সব ফাজিল টাজিল? আবারও ছেলেগুলো 32 পাটির দাঁত দেখিয়ে হেসে উঠে। লোকটির ইচ্ছে করে অপদস্থ করার ভঙ্গি দেখে ফাজরিনের রাগ আরো বাড়ল। সেও উল্টো প্রশ্ন ছুড়ে দিল, আপনার নাম কি? প্রশ্ন করতেই মাহতাব সঙ্গে সঙ্গে এমনভাবে তার দিকে তাকালো, যেন সে কোনো বিরাট পাপ করে ফেলেছে। ছি ছি, পরপুরুষকে নাম জিজ্ঞেস করতে লজ্জা হয় না মেয়ে? আজকালকার মেয়েরা দিনকে দিন খালি উচ্ছৃঙ্খল হয়ে উঠছে, তওবা তওবা। এমন অপমানজনক কথায় ফাজরিন কটমট করে উঠে। এই যে মতলব মীর, মুখ সামলে কথা বলুন। ফাজরিনের মুখে নিজের এমন বিকৃত নাম শুনে মাহতাবের চোখ ছোট হয়ে আসে। কি বললে? মতলব মীর আবার কে? ফাজরিন ফতাফত উত্তর দেয়, আগে আপনি। তোমার তো দেখছি উচ্চারণেই সমস্যা আছে মেয়ে। এমন সুদর্শন পুরুষের নামটাকে এভাবে খেয়ে দিচ্ছ। ফাজরিন ভেঞ্চি কেটে বলে উঠল, এহহ, চেহারার নাই হক, নাম রাখছে আব্দুল হক। তার এই মুখ ভেঞ্চানো কথায় মাহতাব ফট করে পাশে দাঁড়ানো হামিদের দিকে তাকালো। এ মেয়ে কি আমাকে অপমান করল রে? ছেলেটির সাথে সাথেই মাথা নেড়ে বলল, হ হো ভাই হো। মাহতাব কপালে আঙুল খুঁজতে খুঁজতে বলে, কলিজাটা বেশি বড় হয়ে গেছে না এই মেয়ের? এখন কি করা যায়? হামিদ কিছুটা ভয়ে ভয় বলে, কি করবেন ভাই? বেশি কিছু না, এর তেজটা একটু কমাতে হবে। এত তেজ দেখে তো গরম লাগছে আমার। মাহতাবের এক একটা কথা যেন ফাজরিনের গায়ে কাটার মতো বিঁধতে লাগলো। জীবনে এই প্রথমবার তার কারো কথায় থুথু দিতে ইচ্ছে করল। কিছু মুহূর্তের ব্যবধানেই মাহতাব তার মনে ঘৃণার পাত্র হয়ে উঠল। সে দৃঢ় গলায় উত্তর দেয়, এই তেজ কমাতে এসেন না আবার তেজের আগুনেই ছারখার হয়ে যান। মাহতাব হেসে উঠে বলল, এই মাহতাবকে পুরানোর মতো মানুষের জন্ম হয়নি এখনো। তার কথার মাঝেই ওপর থেকে নেমে এলো একটি মেয়ে। চেহারায় বেশ ভদ্রতার ছোঁয়া, মেরুন সালোয়ার কামিজ, মাথায় সুন্দর করে গোজা উড়না। ফাজরিনের দিকে তাকিয়ে সে প্রশ্ন করল, এই মেয়েকে? মাহতাব ভাই। ভাই সম্বোধনে ফাজরিন ধরে নিল তারা হয়তো ভাইবোন। মুহূর্তেই তার মনে পড়ে গেল সেই বন্দি মেয়েদের কথা। বুক থক করে উঠল, তাদের কি তবে পাচার করে দেওয়া হয়েছে? চোখে মুখে আগুন জ্বলে উঠল ফাজরিন। দুকদম এগিয়ে গিয়ে গলা উঁচিয়ে বলে উঠে,
নিজের বোন থাকতেও কিভাবে এমন অমানুষের মতো কাজ কম করতে পারেন? মেয়েগুলোকে পাচার করার সময় একবারও কি মনে হয়নি আপনার বোনকেও যদি কেউ এমনভাবে নিয়ে যেত? ছেড়ে দিন ওদের, সবাইকে ছেড়ে দিই। ফাজরিনের কথা শেষ হবার আগেই মাহি কাঠোকাঠ গলায় তাকে থামিয়ে দেয়। এই মেয়ে, গলা নামিয়ে কথা বলো। কার সামনে দাঁড়িয়ে কেমনভাবে কথা বলছো একবারও ভেবেছ? সাথে সাথে মাহতাবের দিকে ফিরল। মাহতাব ভাই, তুমি এই মেয়ে বাড়িতে এনেছ? ভীষণ অবাক করার ব্যাপার তো। আজ পর্যন্ত কোনো মেয়ের ছায়াও এই বাড়ির আশেপাশে আসতে দাওনি, তবে হঠাৎ এ মেয়ে, তাও আবার এমন বেয়াদব মেয়ের কথা বসে বসে হজম করছো। আমি তো বিশ্বাসই করতে পারছি না, এ কি আমার সেই মাহতাব ভাই, যাকে আপনি থেকে তুমি বলতে কারো সাহস হয় না? মাহির কথায় মাহতাব ভাবলেশহীনভাবে উঠে দাঁড়ায়, ঘাড় ঝাড়া দিয়ে নিজের রুমের দিকে যেতে যেতে বলল, সেটা আমার ব্যাপার। আর আমার ব্যাপারে কেউ নাক গলালে নাকটাও আস্ত রাখি না, তা তো খুব ভালো করেই জানিস। মাহতাবের কথায় মেয়েটির সামনে মাহি বেশ অপমানিত বোধ করে। গটগট পায়ে চলে যায় সেখানে থেকে। ফাজরিনকে ঘিরে থাকা তিনজনের মধ্যে একজন জিজ্ঞেস করে, তাহলে বসো, একে এখন কি করব? একে আপাতত গেস্ট রুমে রেখে দে। মাহতাবের কথা মতো ফাজরিনকে একটি রুমে পাঠিয়ে দেয়। সে চুপচাপ খাটে বসে আছে। ঘড়ির দিকে তাকাতেই দেখে রাত 1টা বাজে। এতক্ষণ যতটা শক্ত থাকার চেষ্টা করেছিল, এখন পুরোপুরি ভেঙে পড়েছে। চোখে ভেসে উঠছে সায়েমের মুখ। ঘৃণা করতেও ঘৃণা লাগছে। মানুষ এভাবে প্রতারণা করতে পারে? কি নিখুঁত অভিনয় করেছিল সায়েম! কি সুন্দর স্বপ্ন দেখাতো, সুখে রাখবে, পাশে থাকবে, নিজের করে রাখবে। অথচ আজ নিজ হাতে তাকে অন্যের কাছে বেচে দিয়েছে। একটুও কি বুক কাঁপেনি তার? হাত কাঁপবে কিভাবে ভালোবেসেছে নাকি কোনোদিন? ফাজরিন ভুলে গিয়েছিল মানুষের প্রকৃত চরিত্র চিনতে হয়। কাউকে অন্ধবিশ্বাস করা উচিত নয়। ভেবেছিল যেমন ছেলে চেয়েছিল তেমন পেয়ে গেছে। সাইমের সুপুরুষ হওয়ার অভিনয় সে ধরতে পারেনি। অন্ধের মতো বিশ্বাস করেছিল শুধু একটু সুখের আশায়। জীবন মাঝে মাঝে এমন ধাক্কা দিবেই, কিন্তু সেই ধাক্কা থেকেই শিক্ষা নিতে হয়। মিষ্টি কথা বা বাহ্যিক রূপ সবসময় সত্যি নয়, এটা মাথায় রাখতে হয়। ফাজরিন নিজেকে শক্ত করে নিল। না, হার মানলে চলবে না। তাকে বাঁচতে হবে, আর ওই মেয়েগুলোকে এই জানোয়ারদের হাত থেকেও বাঁচাতে হবে। এক একজনের কান্না, ক্ষতবিক্ষত শরীর, অসহায় মুখ চোখের সামনে ভেসে উঠছে। মনে মনে প্রতিজ্ঞা করল যেভাবেই হোক তাদের সাহায্য করবে, প্রয়োজনে নিজের জীবন দিয়েও। তার জন্য হয়তো কাদার মতো কেউ নেই, কিন্তু ওই মেয়েদের তো পরিবার আছে। এসব ভেবে নিজেকে সাহসী করার চেষ্টা করলেও শরীর আর মানছে না। রাত 1টা বাজে, এখনো তার পেটে একটি দানাও পড়েনি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু পানি দরকার। উঠে দরজার কাছে যেতেই হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকলো এক মহিলা। হাতে খাবারের প্লেট আর পানি। তা দেখে ফাজরিনের চোখে মুখে আলো ছড়িয়ে গেল। খিদের জ্বালা কি আর সহ্য হয়? মহিলা মায়াভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। দ্রুত এগিয়ে গিয়ে খাবারটা খাটের পাশে রাখা ছোট টেবিলে রাখলেন। অনেক খিদে পেয়েছিল, তাই না? ফাজরিন মাথা নাড়ল। মহিলা মুচকি হেসে বললেন, খেয়ে নাও তাড়াতাড়ি। এ বাড়িতে সময় ছাড়া খাওয়ার নিয়ম নেই। ছোট সাহেবের কানে গেলে তো কুরুক্ষেত্র বাঁচবে। ফাজরিন আর কিছু ভাবল না, খেতে শুরু করল। পুরোটা সময় মহিলা তার দিকে এক ধ্যানে তাকিয়ে রইলেন, যা ফাজরিন খেয়ালই করল না। খাওয়া শেষ হতেই সে হালকা নিঃশ্বাস ফেলল, এখন যেন শরীরে একটু জোর এলো। মহিলা তখন শান্ত কণ্ঠে বললেন, মেয়ে মানুষ হয়েছ বলেই যে মাথা নিচু করে থাকতে হবে, এমনটা না। শুনলাম চুমকির থেকে তুমি নাকি বেশ প্রতিবাদী। মনে হচ্ছে সুদিন আসছে। তোমার উপর ভরসা আছে আমার। ফাজরিন কপাল কুঁচকে তাকায়। আসলে তিনি কি বলতে চাইছেন তা তার মাথার ওপর দিয়ে গেল। সাথে সাথে প্রশ্ন করে, আপনি কিসের কথা বলছেন, বুঝলাম না। মহিলা মুচকি হেসে খাবারের প্লেট হাতে নিয়ে চলে যেতে যেতে বললেন, সময় হলে সব বুঝবে, মেয়ে। তিনি চলে গেলেন, কিন্তু ফাজরিনের মনে কৌতূহল রেখে গেলেন। সে রাতে আর বেশিক্ষণ জেগে থাকতে পারল না। চোখ যেন নিজে থেকেই বন্ধ হয়ে এল। বিছানায় গা লাগাতেই সে চলে গেল শান্তির দেশে, যেখানে না আছে কোনো দুঃখ, না আছে কোনো বাধা। সকালে তার ঘুম ভাঙল এক মহিলার করুণ আর্তনাদে। চমকে উঠে পাশ থেকে ওড়নাটা গায়ে জড়িয়ে দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। সামনে কয়েক পা এগিয়েই করিডোর থেকে নিচে তাকাতেই চোখে পড়ল কালো রাতের সেই মহিলা। মহিলাটি মাহতাবের পায়ের কাছে মেঝেতে বসে আছে। চোখ মুখ সংকুচিত, হাত ধরে বসে নিঃশব্দে কষ্ট পুষছে। চায়ের কাপ থেকে উঠা ধোয়া বাকি চাটুকুও তার হাতের উপর পড়ে যায়, সাথে সাথে কাপটা পাশে ছুঁড়ে ফেলে। হাতের জ্বালায় চোখ দিয়ে পানি ছুটছে।
অথচ মাহতাবের মুখে মার বা দয়ার কোনো ছাপ নেই, যেন হিংস্র এক মানব সেই স্থানে দাঁড়িয়ে আছে। আশেপাশের সবাই দূরে দূরে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। এতগুলো মানুষ, অথচ কেউ এগোচ্ছে না। ফাজরিন এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারল না। দৌড়ে নিচে নেমে গিয়ে মহিলাটিকে ধরে উঠাতে উঠাতে বলল, আপনি কি অমানুষ? ফাজরিনের কথায় মাহতাব টু শব্দটিও করেনি। উল্টো গটগট পায়ে উপরে চলে যায়। ফাজরিন মহিলাকে সোফায় বসিয়ে দ্রুত ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে তাতে তার হাত ডুবিয়ে দেয়। রান্নাঘর থেকে তিনজন মহিলা এবার তীরতিরিয়ে এগিয়ে আসে। ফাজরিনের রাগ চূড়ান্ত হয়ে ওঠে। কঠোর কণ্ঠে তাদের লক্ষ্য করে বলল, এতক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলা ছায়াছবি দেখছিলেন, এখন কি আদিক্ষেতা দেখাতে এসেছেন? সবাই মাথা নিচু করে ফেলে। নিজের জানের মায়া তো সবারই আছে। আফিয়া মীর ফাজরিনের কথার পিঠে হেসে বলল, তাদের বকে কি লাভ, মেয়ে? ছোট সাহেবের রাগ সম্পর্কে যার ধারণা আছে, তার সামনে মানুষ খুন করলেও এগোবে না। রাগটা একটু বেশি আর কি। ফাজরিন দাঁত খিচে বলে, রাগ? এটা কখনোই রাগ নয়, এটা টর্চার। রাগ সাময়িক, যা সবাই টুকটাক করে। তবে রাগের বশে এমন কাজ কোনো হিংস্র মানুষ ছাড়া কেউ করে না। এটি হিংস্রতারও বাইরে, এক ধরনের অমানুষ্য, যা সভ্যতা, নীতি নৈতিকতা এবং মানবতার সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে যায়। রাগ মানুষকে উত্তেজিত করে, কিন্তু টর্চার তাকে মানুষ থেকে অমানুষ বানিয়ে ফেলে। আর এই মাহতাব মীর একজন অমানুষ। শেষ কথাটা নিজের সমস্ত ক্ষোভ মিলিয়ে জুড়েই বলেছে। আশেপাশের উপস্থিত সকলের কান পর্যন্ত পৌঁছে গেছে। কোন নটির ছাওয়াল আমার ছেলের নামে এসব বলার দুঃসাহস দেখায়? হঠাৎ গম্ভীর, বাজধরা কণ্ঠে ফাজরিন সহ সবাই কেঁপে ওঠে। মুহূর্তেই সবার মুখে ভয়ের ছাপ। কাজের মেয়েগুলো দ্রুত পালায় সেখানে থেকে। আফিয়া ফাজরিনের হাত চেপে ধরে রাখে। ফাজরিন মাথা ঘুরিয়ে বিশালদেহী লোকটির দিকে তাকায়। শরীর যেন ইট কাঠের দেওয়াল, বুক প্রশস্ত, বাহু ভারী, চোখ মুখে ভয় জাগানো গম্ভীরতা। বয়স প্রায় 50 হবে, দাড়ি পাকা শুরু হয়েছে আরো আগেই। শক্তি আর রাগের শরীর এখনো যেন আগের মতোই টকবক করছে। কপালে গভীর ভাঁজ, চোখ জ্বলন্ত অগ্নিশিখার মতো, করুণা বা কোমলতার লেশমাত্র নেই। এ যেন মাহতাব মীরের দ্বিতীয় প্রতিচ্ছবি, নাকি মাহতাব মীর উনার প্রতিচ্ছবি? তখনই উপর থেকে নেমে আসে মাহতাব। গায়ে সাদা পাঞ্জাবি, তার উপর মোটা গাঢ় রঙের চাদর। হয়তো কোথাও যাবে। নিচে নামতে নামতেই বলল, এসব বাদ দেন আব্বা, আগে বলেন বাইরের অবস্থা কেমন? মাহতাবের কথায় লোকটির গম্ভীর মুখ কিছুটা নরম হয়ে আসে। এগিয়ে এসে পিঠ চাপড়ে বলল, ব্যাটা যেই কাজ করেছ, বাইরে সবাই তোমার সুনামে পঞ্চমুখ। সব মিডিয়ার লোক তোমার অপেক্ষাতেই বসে আছে। মাহতাব হাসে, দেখতে হবে না কার ব্যাটা। নাজমুল সাহেব হালকা হেসে সামনে এগোতে গিয়ে ফের দাঁড়িয়ে যায়। কড়া চোখে ফাজরিনের দিকে তাকাতেই মাহতাব তার দৃষ্টি অনুসরণ করে বলল, একে আমার হাতে ছেড়ে দিন আব্বা, আপনার চিন্তা করার দরকার নেই। একটু উড়তে চাইছে উড়ুক, ডানা কেটে দিলে আর উড়তে পারবে না। নাজমুল সাহেব ছেলের উপর ভরসা করে উপরে চলে যান। ফাজরিন তাদের কথার মাঝে একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে। মিডিয়ার লোক কেন অপেক্ষা করছে তার? মাহতাব এগোতে গেলে ফাজরিন তার সামনে দাঁড়ায়। কোথায় যাচ্ছেন? মাহতাব ছোট ছোট চোখে একবার তাকে দেখে পাশ কাটিয়ে যেতে চায়। ফাজরিন কাঠ কাঠ গলায় বলে, প্রশ্ন করছি, উত্তর দিন। মাহতাব এবার থেমে কর্কশ কণ্ঠে বলল, কাউকে কৈফিয়ত দেওয়া আমার একদম পছন্দ না। নিজের সীমানায় থাকো, মেয়ে। আমার ব্যাপারে নাক গলাতে এসো না। ফাজরিন তেতে উঠা কণ্ঠে বলে, বাইরে কেন মিডিয়ার লোক এসেছে? উত্তর না দিলে আমি এক্ষুনি গিয়ে সবাইকে দেখিয়ে দিব আপনার আসল রূপ। মাহতাবের মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। দু হাত পেছনে গুজে হালকা কাত হয়ে ফাজরিনের দিকে পূর্ণদৃষ্টি রেখে বলল, চাইলে চেষ্টা করতে পারো। ফাজরিন শক্ত কণ্ঠে বলল, খাল কেটে কুমির আনছেন না তো? খাল কাইটা কুমির আনমু, এমন স্বভাব আমার নাই। আমার মেজাজ ভালো থাকলে নিজেই কুমিরের খালে গিয়ে লাফালাফি করি, মেয়ে। দুষ্টু হেসে এক চোখ মেরে বাইরের উদ্দেশ্যে চলে যায়। ফাজরিন ঘৃণাভরা চোখে তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। পেছনে ঘুরে আফিয়া বেগমের দিকে এগোয়। চুমকি নামের মেয়েটি টুথপেস্ট নিয়ে হাজির। ফাজরিন তার সযত্নে তার হাতে লাগিয়ে দেয়। উনি কি হন আপনার? আফিয়া বেগম তপ্তশ্বাস ছেড়ে বলেন, আমার স্বামী মোহাম্মদ নাজমুল মীর। মেয়েটি অবাক হয়ে তাকায়। তার মানে মাহতাব আফিয়া বেগমের আর নাজমুল সাহেবের সন্তান। সন্তান হয়ে মায়ের উপর এভাবে কেউ অত্যাচার করে? তার মানে মাহতাব আপনার ছেলে? এ কেমন মানুষ সে? হৃদয়ের গভীরে সামান্যতম মমতা নেই, সামান্যতম করুণাও নেই। যে মায়ের বুকে মাথা রেখে মানুষ হয়ে উঠেছে, সেই মায়ের বুকেই আজ বিষ ঢালছে সে। তার বিবেকের দরজায় একটিবারও কড়া নড়ল না।
এমন মানুষকে মানুষ বলাই যেন পাপ, সে তো একটা কুলাঙ্গ। আফিয়া বেগমের চোখমুখের রং বদলে যায়। হঠাৎ তিনি আশ্বাস করা শুরু করে, যেন ভীষণ অস্বস্তিতে পড়েছেন। ফাজরিনকে থামিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, কাউকে দেখেই তার ভেতরের মান বা মাপ বোঝা যায় না। চকচকে সবই শোনা হয় না, আবার সব শোনা যে চকচকে তাও নয়। বাহ্যিক রূপ দেখে বিচার করো না কাউকে। তিনি চলে যাওয়ার সঙ্গে ফাজরিনের চোখের সন্দেহ দিয়েছেন। উনার কথার পেছনে বিশাল গভীরতা প্রকাশ পায়। তবে কিসের, উনি কিছু পরিষ্কারভাবে বলেন না। কেমন ধোঁয়াশার মাঝে রেখে চলে যান। ফাজরিন তার কথা মাথা থেকে ছেড়ে ফেলে বাহিরের দিকে পা বাড়ায়। তবে পথে বাধা দেয় মাহি। ব্রু কুঁচকে প্রশ্ন ছুড়ে, কোথায় যাচ্ছ? আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই কথা শোনাচ্ছ? তো বের করে দিন বাড়ি থেকে। এমন জাহান্নামে থাকার ইচ্ছে আমার নেই। ফাজরিনের কথায় মাহি চুপ হয়ে যায়। বেশ বুঝতে পারছে এই মেয়ের ভয় ডর একদমই নেই। তাই আর তর্কে না জড়িয়ে বজ্রকণ্ঠে বলল, বাহিরে মিডিয়ার লোক আছে। এমন সময় এই বাড়ির কোনো মেয়ের বাহিরে যাওয়া নিষিদ্ধ। যেহেতু এই বাড়িতে একবার পা রেখেছ, এখান থেকে ছুঁড়ে ফেলার আগ অবধি এই বাড়ির মেয়েদের কাতারে পড়েছ। অগত্যা বাহিরে তামাশা করতে পারবে না। বলেই গটগট পায়ে ভেতরে চলে যায়। ফাজরিন দাঁড়িয়ে আছে, মুখে হাসি ফুটে ওঠে। এটাই তো মোক্ষম সময়, বাহিরে না গেলে এই পাপীর সত্যি সবাই জানতে পারবে কিভাবে। মেইন দরজা পেরিয়ে সামনে এগোতেই দেখতে পায় মানুষের মাথা মানুষ। নিজের দিকে পরখ করে ওড়না দিয়ে মাথা থেকে কোমর অবধি ভালো করে ঢেকে নেয়। সামনেই চেয়ারে বসে 4-5 জন, তাদের সবার কেন্দ্রবিন্দু মাহতাব মীর। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুটছে। একটি প্রশ্ন ফাজরিনের কানে আসতেই সে অবাকের চরম পর্যায়ে চলে যায়। আপনি যে এত বড় পাচারকারী চক্র ধরিয়ে দিলেন, নিজের জীবন বাজি রেখে মেয়েদের জীবন বাঁচালেন, একবার কি নিজের ক্ষতি হবে এই চিন্তা আসেনি? প্রতিউত্তরে মাহতাব মুচকি হেসে বলল, আমারও বোন ছিল, আছে। তাদের জায়গায় আমার বোন থাকলে আমি যেভাবে এগিয়ে যেতাম, ঠিক সেভাবেই এগিয়েছি। কোনো মায়ের বুক খালি হবে, তাদের অসহায় আর্তনাদ, হাহাকার এসব সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। ফাজরিন চকিত চোখে তাকায়, মুখ আপনা আপনি হা হয়ে যায়। মাহতাবের মুখের হাসি যেন এই মুহূর্তে সব থেকে কুৎসিত হাসি লাগছে তার কাছে। তবে এইটা শুনে ভালো লাগছে, মেয়েগুলো নিরাপদ আছে এখন। তবে মাথায় আবার চিন্তা আসে, সে ছাড়লই বা কেন তাদের। তবে তার শেষের কথাটায় তার ভীষণ হাসি পায়। যে নিজের মাকেই কষ্ট দিয়ে অনুতপ্ত নয়, আবার তার কিনা অন্যের মায়ের হাহাকার সহ্য হয় না। জোরে জোরে হাতে তালি দিয়ে হাসতে হাসতে এগিয়ে যায় সে সামনের দিকে। মাহতাব মির্জাফর, সরি, মাহতাব মীর, এত সুন্দর মিথ্যাও বলতে পারেন, জানা ছিল না। আপনি তো দেখছি সকল প্রকারের কুগুণ সম্পন্ন মানুষ। সকলের দৃষ্টি এবার ফাজরিনের দিকে। মাহতাব শক্ত চোখে তাকিয়ে আছে। ফাজরিন সত্যি আসবে, এই কথা ভাবেনি। এই মেয়েটার সাহস দেখে সে নিজেও অবাক হয়। এর মধ্যে কি ভয় ডর নেই একেবারে। ফাজরিনের কথায় এক একজন এখন তাকে প্রশ্ন করতে শুরু করে। মিথ্যা মানে? কোনো বৃত্তি আছে আপনার কথায়? উনার নামের কোনো গোপন সত্য আছে কি? থাকলে নিরদ্বিধায় বলতে পারেন, আমরা আছি আপনার পক্ষে। মুহূর্তেই সবাই ফাজরিনের দিকে হুমড়ি খেয়ে পড়তে লাগে এক একজনের প্রশ্নের ঝুড়ি নিয়ে। এদের এমন পলটি দেখে মাহতাব কপাল খেসতে খেসতে বলে, শালার মিডিয়া আসলেই একটা চিজ মাইরি। মাহতাবের পাশে সাফায়েত বসে আছে, আঙুল দিয়ে দাড়ি উঠে উঠে বলে, এই গ্রিন ম্যাঙ্গোটাকে? মাহতাব ফাজরিনের দিকে তাকিয়েই বলে, যার কথা বলেছিলাম উইমালদা। সাহস তো বেশি দেখছি তোর বর্ণনার থেকেও বেশি। যেমন রূপ তেমন তেজ। এর মধ্যেই ফাজরিন মাহতাবের সামনে এসে দাঁড়ায়, ডিরেক্ট তার দিকে আঙুল তুলে বলল, এই লোকই নারী পাচারকারী, সব মেয়েদের কিডন্যাপ করিয়েছে। সেই আসল কালপ্রিট এখন মিথ্যা বলছে। ভালো মানুষের মুখোশ পরে ঘুরছে। ওই মেয়েদের জিজ্ঞেস করেন, দেখবেন এই লোকের আসল চেহারা বেরিয়ে আসবে। সবাই স্তম্ভিত। একজন সাংবাদিক উঠে বলে, তবে পাচারকৃত মেয়েরা তো এমন কিছু বলেনি। আপনি কি সত্যি বলছেন, নাকি উনার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন? ফাজরিন হতবাক হয়ে যায়। মেয়েগুলো কিছু বলেনি মানে মাহতাবের কথা বলেনি ওরা? ফাজরিনের কথায় এবার মাহতাব হেসে বলে, শালার কপাল, মাঝে মাঝে নিজের ব্যাপারে এমন এমন কথা শুনি, মনে হয় দু কাঁধের ফেরেস্তাও ভাবনায় পড়ে যায় এই আকাম কখন করলো। মাহতাবের কথায় লোকেরা এবার প্রশ্ন করছে ফাজরিনের ব্যাপারে। কে এই মেয়ে, এখানে কি করছে, কেনই বা এমন কথা বলছে? মাহতাব গার্ড একজনকে ইশারা করে কিছু একটা। তারপর ফাজরিনের চোখে চোখ রেখে বলল, আন্টির মেয়ের মাথায় একটু সমস্যা আছে, কিছুটা পাগলিও আছে।
দেখতে শুনতে ঠিক আছে, কিন্তু কোথায় কি বলতে হবে বুঝেন না। ছোটবেলায় পাকনামি করে সুইচবোর্ডে আঙুল দিয়েছে। বেশি বালপাকনা তো, পরে সব খেয়ে মাথার তার উল্টো পাল্টা হয়ে গেছে, কিছু মনে করবেন না তার কথায়। মাহতাবের এক একটা কথায় ফাজরিন ফুঁসে ওঠে। তবে এর মাঝেই চুমকি আর সালেহা খালা দুজন মিলে টেনে ভিতরে নিয়ে যেতে লাগে ফাজরিনকে। সে প্রথমে কি হচ্ছে বুঝতে না পেরে কিছুটা হতভম্ব হলেও মুহূর্তে নিজেকে ছাড়াতে চায়, তবে তারা ছাড়ে না। যেতে যেতেই মাহতাবের দিকে রক্তলাল চোখে তাকিয়ে শাসিয়ে যায়। ভেতরে আসতেই হাত ছেড়ে দেয় তারা। সালেহা খালা বলেন, আপনের কি মরণের শখ জাগছেনি? ফাজরিন কোনো উত্তর না দিয়ে তার জন্য বরাদ্দকৃত ঘরে চলে যায়। চুমকি ও সালেহা ফালফাল চোখে তাকিয়ে থাকে। বাপরে, দুজনই একই নদীর মাঝি। মেয়ে ছোট সাহেবের তে কম না। দুইডারে ভালাই মানাইব। হুর চুপ কর চুমকি, ভুলেও এই কথা মুখে আনিস না, ছোট সাহেব শুনলে খবর নিবে। সন্ধ্যা 6:30 বাজে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে ফাজরিন তাকিয়ে আছে খোলা আকাশের দিকে। আকাশ যেন এক বিশাল কালো ক্যানভাস, যার গায়ে ছড়িয়ে আছে অসংখ্য রূপালী তারা। কোনোটা ক্ষুদ্র বিন্দুর মতো জ্বলছে, কোনোটা আবার উজ্জ্বল দীপশিখার মতো দীপ্তি ছড়াচ্ছে। দূরে দুধসাদা কুয়াশার রেখা আকাশ জুড়ে টেনে গেছে কেউ, মনে হয় যেন আলো দিয়ে আঁকিবুকি এঁকে রেখেছে। অর্ধেক মুখে হেসে থাকা চাঁদের আলো মিশে আছে ছড়িয়ে থাকা মেঘেদের পাতলা আঁচলে। নিচের পৃথিবী নিস্তব্ধ, অথচ ওপরে আকাশ ভরা হাজারো চোখ যেন তাকিয়ে আছে তার দিকে। চারপাশের সেই নীরবতা আর আকাশের জাদুকরী রূপ মিলেমিশে তৈরি করেছে অদ্ভুত এক শূন্যতা আর মায়াময় আবহ। ফাজরিনের চোখ বেয়ে গড়িয়ে নামে দুফোঁটা অশ্রু। বুকটা হঠাৎ চিনচিনে ব্যথায় মোচড় দিয়ে উঠছে। বারবার সায়েমের কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। সে তো রিলেশনে জড়াতে চায়নি। সায়েমি তো কি পাগলের মতো পাগলামি করল। শেষমেশ না পেরে যখন তার পাগলামিতে সাই দিল, এটাই যেন তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। ভাঙা গলায় সে গুনগুনিয়ে উঠল, এমন পীড়া লাগবে জেনে প্রেম পুকুরে নাইতে চাইনি রে। আরে জীবনের এই 7 সকালে মনের মানুষ হইতে চাইনি রে। ওরে পরাণ যদি দুইটা হয় রে, একটা গেলে একটা রোরে। ওরে পরাণ যদি দুইটা হয় রে, একটা গেলে একটা রোরে। মাশাল্লাহ, গলার সুর তো অনেক সুন্দর। সিঙ্গার নাকি? পুরুষালী গলায় ভেসে আসা কথায় চমকে ওঠে ফাজরিন। চোখ মুখ ঘুরিয়ে তাকাতেই দেখে লম্বা চওড়া সুঠামদেহী এক অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে। অপরিচিত মুখ দেখে কপাল কুঁচকে যায়, প্রশ্নাত্মক দৃষ্টিতে বলে ওঠে, কে আপনি? লোকটি ধীরে এগিয়ে আসে, ফাজরিন থেকে 2 হাত দূরত্ব রেখে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে মুখে এক চিলতে হাসি নিয়ে বলল, আমি মেহরাব মীর। বললেন না যে মাঝে মধ্যে এমনি গাই, কোনো প্রফেশনাল সিঙ্গার না। একটু থেমে নামের শেষের উপাধি শুনে ফাজরিন আর চোখে কৌতূহল নিয়ে প্রশ্ন করল, মাহতাব মীরের ভাই? ছেলেটি মাথা ঝাঁকিয়ে উত্তর দেয়, হ্যাঁ। আর আপনি? মাহতাবের ভাই শুনে ফাজরিনের বুকের ভেতর ফের ঘৃণার ঢেউ ওঠে। তাকেও ঘৃণিত মানুষের খাতায় ফালায়। কেমনই বা হবে আর, তার কাছে তো সবাই একই নৌকার মাঝি মনে হয়। তাই আর কথা বাড়াতে রুচি দিচ্ছেন না তার। চুপ করে থাকায় মেহরাব বুঝে নেয় সে আর কোনো উত্তর দিবে না। তা কাঁদছিলেন কেন? কাঠোকাঠ গলায় ফাজরিন বলল, কাঁদছিলাম না। চাইলে বলতে পারেন। শেয়ার করলে মন হালকা হয়। আমি ঠিক আছি। সে হালকা হাসে, মেয়েটা ভাঙবে তবু মুচকাবে না। আপনার গান শুনে যতদূর বুঝলাম, আপনি কষ্টে আছেন, প্রেমরোগে ভুগছেন হয়তো। একটা পরামর্শ দিতে পারি, ভালোবাসা না পেলে হতাশ হবেন না। বরং ধরে নিন, আল্লাহ তা আপনার ভাগ্যে রাখেননি। আপনার জন্য আরো ভালো কাউকে রেখেছেন। একজন নারী বা পুরুষের প্রকৃত ভালোবাসা হলো তার স্বামী বা স্ত্রী। যাকে আল্লাহ লিখে রেখেছেন, সেই হবে আপনার সঙ্গী। বাকিটা কেবল সময়ের পরীক্ষা, ক্ষণিকের মায়া, এসব প্রকৃত ভালোবাসা নয়। মেহরাবের কথায় জলে ভরা চোখ তুলে তাকায় ফাজরিন। তাহলে হারিয়ে এত কষ্ট হয় কেন? সূক্ষ্ম দৃষ্টিতে ফাজরিনকে লক্ষ্য করে মেহরাব। মেয়েটির চোখে পানি, অসহায় দৃষ্টি। মুচকি হেসে বলল, কষ্টটা আসলে ভালোবাসা হারানোর জন্য নয়, বরং বিশ্বাস ভাঙার জন্য। কারণ ভালোবাসা মানুষকে শক্তি দেয়, আশা জাগায়। কিন্তু যখন বিশ্বাস ভেঙে যায়, তখন ভেতরের ভরসার জমিনটাই নড়ে ওঠে। সেই ফাঁকটি মানুষকে ভেতর থেকে বিদ্ধ করে, যন্ত্রণা বাড়ায়। মেহরাবর প্রতিটি কথা যেন ফাজরিনের চোখ খুলে দিচ্ছে। আসলেই তো, সে কষ্ট পাচ্ছে সায়েমের দেয়া ধোকার জন্য, তাকে হারিয়ে ফেলার জন্য নয়। এখন একটু হলেও উপলব্ধি করতে পারছে তাকে না পাওয়া নয়, বরং প্রতারণাটাই তার যন্ত্রণার মূল কারণ। চুপচাপ ভাবনায় ডুবে থাকা ফাজরিনকে দেখে নরম গলায় জিজ্ঞেস করল, বুঝেছেন? দীর্ঘশ্বাস ফেলে ফাজরিন মাথা নাড়ল, জি।
আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে সৃষ্টির সঙ্গে তাদের সঙ্গিনীও সৃষ্টি করেছেন, যাতে তারা পরস্পরের কাছে প্রশান্তি খুঁজে পায়, এবং তিনি তাদের মধ্যে ভালোবাসা আর দয়াও সৃষ্টি করেছেন। মেহরাবের প্রতিটি বাক্য মুগ্ধ হয়ে শুনে ফাজরিন। ছেলেটির যুক্তিতে, উপস্থাপনায়, সবকিছুতেই যেন এক অন্য রকম স্বচ্ছতা মেলে ধরে। মনে হয় কথার মধ্যেই ফুটে উঠছে তার চরিত্র, তার সুন্দর চিন্তাভাবনা। অথচ মাহতাব তো তার সম্পূর্ণ উল্টো। সে যেন হৃদয়হীন পুরুষ, যার কাছে অন্যের দুঃখ কষ্টের কোনো দাম নেই। ভাবনার ভেতরেই ভেসে আসে এশার আজানের সুর। চমকায় ফাজরিন। সন্ধ্যায় উঠেছিল, এখনো ছাদেই। ভাবনা ভাঙে মেহরাবের কণ্ঠে। আচ্ছা, আপনি থাকুন, আমি আসি। ফাজরিন মাথা নাড়তেই মেহরাব চলে যায়। ফের সামনের আকাশে তাকায় ফাজরিন। নিজেকে বুঝিয়ে নেয় শক্ত হতে হবে। মানুষ আসবে, আঘাত দিবে, তবে সেসবে ভেঙে পড়লে চলবে না। কিছুক্ষণ থেকে চলে আসতে নিলেই নিচের গেটের দিকে চোখ যায়। মেহরাব মাথায় টুপি পরতে পরতে বেরিয়ে যাচ্ছে, নিশ্চয়ই নামাজের উদ্দেশ্যে। মুগ্ধতার ছোঁয়া এসে লাগে তার মনে। প্রথমে মেহরাবকে মাহতাবের মতো ভাবলেও এখন মনে হচ্ছে দুই ভাই দুই মেরুর মানুষ। বিড়বিড় করে উঠল। একজন আঘাত দিল, আর আরেকজন সেই আঘাতে মলম লাগিয়ে দিতে চাইল। শহরের শেষ প্রান্তের হাইওয়ে রোড যেন এক অদৃশ্য সীমান্ত। দিনের আলোতে এখানে গাড়ির শব্দ, ট্রাকের হর্ন আর মানুষের আনাগোনা থাকলেও রাত নামলেই বদলে যায় চেহারা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা পুরনো গুদামঘর আর অচেনা ট্রাকের লম্বা সারি ডুবে থাকে আধো অন্ধকারে। বাতিগুলো জ্বলেও নিস্তেজ, যেন ইচ্ছে করেই আলোকে থামিয়ে রাখা হয়েছে। ধুলো আর ডিজেলের গন্ধ মিশে বাতাস ভারী হয়ে ওঠে। কালো ত্রিপলে ঢাকা ট্রাকগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলে। কেউ জানেন না ভেতরে কি আছে, মাদকদ্রব্য, অস্ত্র নাকি মানুষ। আশেপাশে সিগারেট হাতে কিছু ছায়ামূর্তি দাঁড়িয়ে ঠান্ডা চোখে গাড়ি গুনে চলে। এই হাইওয়ে শহরের কালো বাণিজ্যের শিরা, যেখান দিয়ে প্রতিরাতে প্রবাহিত হয় অবৈধ মালামাল। শহরের মানুষ জানে এগুলো শুধু গুজব, কেউ কেউ আন্দাজ করেন নাই। মাঝে মাঝে টহল গাড়ি দেখা দিলেও মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়, সবটাই যেন সাজানো নাটক। পুলিশ শুধু মানুষকে দেখাতেই আসে, তাদের ডিউটি পালন করছে। সবই টাকার খেলা। কি রে শাওর নাতি, কি শুনলাম তোর নামে? মাহতাবের শান্ত অথচ ধারালো কণ্ঠে বাপের বয়সী মুখলেস মিয়া ভয় কেঁপে ওঠে। জানে এই ছোকরা তার বাপের চেয়েও 3 ডাবল। নিজেকে ধাতস্থ করে উপরে উপরে শক্ত অবস্থান ধরে রাখে। কারণ এটা তার এলাকা, এখানে চাইলেও তাকে মারা সম্ভব নয়। তার আগে ছেলেপেলেকে পেরিয়ে আসতে হবে। মুখে শয়তানি হাসির রেখা ফুটে সে এগিয়ে এসে বলল, যা শুনছেন, হাঁচাই শুনছেন। তোর কি মরণের শখ যাচ্ছে রে? বুঝলাম না। নাতিপুতির মুখই দেখলি না, এখনই দেখে দেখে দুনিয়া ছাড়ার পথটাই বেছে নিলি। মুখলেস মিয়ার মুখটা ছোট হয়ে যায়, কিছুটা প্রাণের ভয় জাগলেও তার সাইডে রেখে পান খেয়ে লাল করা 32 পাটির দাঁত বের করে বলে, নাতিপুতির মুখ দেখতে গেলেই তো হীরা মুতির মালা লাগবে। আর এর লাইগা লাগবে টেহা। দিয়া দেন আপনের 1 ট্রাক মাল। 10 ট্রাকের মধ্যে 1 ট্রাক দিলে তো আর কোনো লোকসান হবে না। আপনের রাস্তাও ক্লিয়ার থাকলো, আমার হাতও ক্লিয়ার থাকলো। মাহতাব ব্রু কুচকে তাকায়। উপর থেকে নিচ অবধি তাকে পরখ করতে থাকে। মুখলেস মিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে লুঙ্গি টেনে টুনে ঠিক করে বলল, মিয়া, আমনে কোন নজরে দেখতাছেন কে? দেখতাছি বউয়ের ফার খায়া খায়া পেছনের টুলা কত বড় হয়েছে। 1 ট্রাক মাল ঢুকবো তো? এহেনু কথায় লোকটা কিছুটা থতমত খায়, সাথে সাথে প্রশ্ন করে, মানে? মাহতাব দুকদম এগিয়ে এসে বলল, মানে আবার কি? 1 ট্রাক মাল তোর পুটকি দিয়ে ভরমু। টাকা লাগে গাছে ধরে। চুপচাপ রাস্তা ক্লিয়ার কর, নয়তো আমি 2 সেকেন্ডে আবর্জনা ক্লিয়ার করার ব্যবস্থা করমু, সাথে তোদেরও। মুখলেস মিয়ার মুখে এবার ভয়ের ছাপ স্পষ্ট। বেশ বুঝতে পারছে মাহতাবের সঙ্গে শক্তি দিয়ে পারবে না। অতি লোভে না নিজের জীবন হারায়। দুঃখ দিলে মিনমিন স্বরে বলে, না মানে ভাই, রাগেন কে? বেশি না, 2-3 লাখ। এই হামিদ, আমার পিস্তলটা দে তো। মুখলেস মিয়া লাফিয়ে ওঠে, না না ভাইসাব, জান এই কে আছিস? রাস্তা ক্লিয়ার কর, ট্রাক যাইতে দে। সাথে সাথে সামনের রাস্তা ব্লক করা রড, গাছের ডালপালা, নষ্ট গাড়ি সরিয়ে ফেলা হয়। সেকেন্ডের মধ্যেই সারি সারি বিশাল আকৃতির অবৈধ মালবাহী ট্রাক চলতে শুরু করে। মাহতাবের মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। এগিয়ে যায় মুখলেসের দিকে। তার হাতে নজর পড়তেই দেখে আইফোন 17 প্রো। চোখ ছোট ছোট করে বলল, এই মাল কইতে পাইলি? মুখলেস মিয়া হাতের আইফোনটির সঙ্গে সঙ্গে উপরে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে হেসে বলল, আজকাই বলে লঞ্চ হইছে দেশে। আমার পুতে কিন্না দিছে, দেহেন সুন্দর না? মাহতাব খপ করে ফোনটা নিয়ে নিল। হো, সুন্দরী তো এখন যা।
বলেই গাড়ির দিকে হাঁটা দেয়। মুখলেস মিয়ার মুখের হাসিখুশি রং পাল্টে যায়। তার মোবাইল সহ মাহতাব চলে যাচ্ছে। হন্তদন্ত পায়ে এগিয়ে আসে। ভাই, মোবাইলটা। মাহতাব চোখ গরম করে তাকিয়ে গাড়িতে বসতে বসতে বলল, আমার মূল্যবান সময় নষ্ট করার ফল। মোবাইলটা এদিক সেদিকে করে দেখে বলে, যদিও এতে পোষাইব না, তাও যা, মাফ করে দিলাম। আমার আবার মন বড়। এই গাড়ি স্টার্ট দে। সাথে সাথে হামিদ, সালাম, তুরাকো গাড়িতে উঠে পড়ে স্টার্ট দেয়। চোখের পলকে মাহতাবের গাড়িটা অন্ধকারে মিলিয়ে যায়। মুখলেস মিয়া মাথায় হাত দিয়ে বসে আছে। হায় রে হায়, আমার 2 লাখ টেহার মোবাইলটা। লাখ টেহা চাইলাম আমি, আর হেতে আমার লাখ টেহা হাতায় নিল। চুলের উপর বাটপাড়ি রে। কে আছুস রে? পানি ঢাল, মাথা ঘুরতাছে, হাই প্রেশার, হাই প্রেশার। পাশ থেকে হাসেম দ্রুত পানির বোতল এনে পানি ঢালতে শুরু করে। ঢালতে ঢালতেই বলল, ভাই, মানুষ দেইকা ধাপ দিবেন না। আগেই কইছিলাম, এই মাথা বেডার লগে লাগতে যায়েন না। রাত তখন রাত 1:21। ফাজরিনের চোখে এক ফোঁটো ঘুম নেই। মাথা ভর্তি চিন্তা, কিভাবে বের হবে এই আজাব থেকে। এই বাড়িতে থাকতেই দম বন্ধ হয়ে আসছে। কয়েকদিন থাকলে হয়তো দম বন্ধ হয়ে মারাই যাবে। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। 2 দিন ধরে নিখোঁজ তার বাবা একবারও কি মেয়েটির খোঁজ করেননি। ভাবতে ভাবতেই উঠে দাঁড়ায়। ওই মেয়েগুলো যেহেতু নিরাপদ আছে, তাহলে এখন নিজেকে বাঁচাতে হবে। ধীরে ধীরে রুম থেকে বের হয়। আশেপাশে তাকিয়ে দেখে সব নিরিবিলি অন্ধকার। হয়তো সবাই ঘুমিয়ে গেছে। বাইরে থেকে আসা হালকা আলোয় সতর্কতার সঙ্গে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। এখনই মোক্ষম সময় বাড়ি থেকে পালানোর। একবার বেরোতে পারলেই হলো। সাবধানে পা টিপে টিপে দরজার দিকে এগোয়। দরজা খুলতে হাত দিতে যাবে, হঠাৎ দরজায় শব্দ হয়। কেউ দরজা খুলছে বাইরে থেকে। ফাজরিন চমকে উঠে। ধরা পড়ে যাবে না তো। দ্রুত দরজার সাইডের দেয়ালের সাথে লেগে দাঁড়ায়। ভয়ে আল্লাহ আল্লাহ করে, আগমনকারী ব্যক্তি যেন তাকে না দেখে, এদিকে না তাকায়। নয়তো সব পরিকল্পনা ব্যর্থ হবে। দরজা খুলেই প্রবেশ করে মাহতাব। ফাজরিন সেদিকে তাকালেই চোখ বড় হয়ে যায়। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বুক ধুকধুক করছে অতিমাত্রায়। মাহতাব দরজা লাগাতে পেছনে ফিরলেই ধরা পড়বে। মাহতাব ভেতরে প্রবেশ করে দরজা ভিড়ানোর জন্য পেছনে ফিরতে নিয়েও থেমে যায়। কয়েক একইভাবে সেকেন্ড জায়গায় দাঁড়িয়ে থাকে। মুহূর্তেই মুখে বাঁকা হাসি ফুটে ওঠে। দরজা সেভাবেই রেখে নিজের রুমের দিকে হাঁটা দেয়। চোখের আড়াল হতেই ফাজরিন আটকে রাখা নিঃশ্বাস ছাড়ে। মাথায় ঘুরপাক খায়, লোকটা এত রাতে কোথা থেকে এসেছে। নিশ্চয় কোনো খারাপ কাজ করে এসেছে, না কি করবে। যা ইচ্ছে করুক, জাহান্নামে যাক, তাতে তার কি। ভাবনার মাঝেই সাবধানে দরজা পার করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। দ্রুত পায়ে কয়েক কদম এগোতেই হঠাৎ সামনে এক কালো ছায়া দেখে ফাজরিন ভয়ে লাফিয়ে পিছিয়ে আসে। মুখ দিয়ে চিৎকার বেরোতে নিলে নিজেই মুখ চেপে ধরে, ভয়ে শরীর কাঁপছে তার। তার এই অবস্থা দেখে হামিদ হকচকিয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে নিজের মুখে ধরে। আরে আপা, কি হয়েছে, কি হয়েছে? আমি লাইটের আলোয় হামিদকে দেখতেই জানে পানি ফিরে পায়। বুকে থু থু দেয়, ভয়ে শরীর কাঁপছে। সে এমনিতেই কালো, তার উপর অন্ধকারে এসে দাঁড়িয়েছে। রেগে ফাজরিন করা গলায় বলল, এই ছেলে হামিদ না ফামিদ নাম কি? হামিদ মুচকি হেসে উত্তর দেয়, আপা, হামিদ চান। কে রাখছে এই নাম? ফাজরিনের ভ্রু কুচকানো প্রশ্নে হামিদ গর্বের সঙ্গে বুক ফুলিয়ে বলে, মাহতাব ভাইজানে রাখছে। সুন্দর না? ভাইয়ের চয়েস একেরে একছের হয়। মাহতাবের প্রশংসা শুনে ফাজরিন একটা মুখ ছামটা মারে। যেমন কচু বেডা, তেমন কচু মার্কাই নাম রাখছে। আজ থেকে তোমার নাম কালাচান। ওকে? হ্যাঁ কি হ্যাঁ, কালাচান একদম কিউট, সুইট নাম, তোমার সাথে পারফেক্ট মানাবে। হামিদ আবুলের মতো খালি মাথা নাড়ায়। ফাজরিন তাকে পাশ কাটিয়ে যেতে গেলে হামিদ আবার পথ আটকে ধরে। আপা, ওদিকে কই যান? ফাজরিন কিছুটা থতমত খেয়ে বলে, মানে, ওই আর কি, বাগানে একটু হাঁটতে যাচ্ছি। তুমি ঘরে যাও। কিন্তু হামিদ ঠাই দিয়ে থেকে বলল, এখন তো অনেক রাইত, এত রাইতে হাঁটতে। ফাজরিন সাথে সাথে ধমকে উঠে, এই বয়স কত? 21-এ পড়ছি, আপা। বয়স শুনে ফাজরিন কিছুটা চুপসে গেল। তার থেকে বয়সে বেশ বড়। তবে কথাবার্তায় বোঝাই যায় বলদ, একে আবুল বানানো কঠিন কিছু হবে না। মুখটা এবার গম্ভীর করে বলল, আর আমার বয়স 24, গুনে গুনে তোমার থেকে 3 বছরের বড়। আর বড়দের সম্মান দিতে হয়, সেই শিক্ষা পাওনি নাকি? ভদ্রতা শেখায়নি কেউ? তোমার মায়ের কাছে বিচার দিব, দাঁড়াও। ফাজরিনের ধমকে অপরাধীর মতো মাথা নিচু করে ফেলল হামিদ। আব্বা আম্মা বাচ্চা নাই আবা। কথাটা কানে আসতেই ফাজরিনের রাগী ভাব গলে গেল। মুহূর্তেই বুকটা ছ্যাঁতো করে উঠল।
সরি সরি, আমি আসলে জানতাম না। হামিদ মুখে বর্ষর হাসি ঝুলিয়ে বলল, সরি কি এর আপা, আমার কোনো কষ্ট হয় না। আমার বাপ মা নাই তয় কি হয়েছে, মাহতাব ভাই তো আছে। বাপের তে কোনো অংশে কম না। ফাজরিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল হামিদের দিকে। মনে মনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, হাহ, বাপের ভূমিকা পালন করছে নাকি নিজের পাপের ভাগিদার বানাচ্ছে কে জানে। আচ্ছা, সমস্যা নাই, আমি তো আছি, তোমাকে ভদ্রতা শেখাবো। এখন চুপচাপ আমার কথা মতো বাড়ির ভেতর যাবে। কিন্তু আপা, আবার বেয়াদবি। হামিদ আর কথা না বাড়িয়ে দ্রুত পায়ে বাড়ির ভেতর ঢুকে গেল। সেটা দেখে ফাজরিনের মুখে হাসি ফুটল। যাক, অন্তত এই বাধাটা পেরোলো। ছেলেটা এত সরল সোজা, মায়াও লাগছে এভাবে বোকা বানিয়েছে ভেবে। তবে তারই বাকি করার, নিজেকেই তো এখান থেকে মুক্ত হতে হবে। দ্রুত পায়ে বড় গেটের দিকে এগোলো। কিছুটা সামনে যেতেই দেখে দুইজন পাহারাদার দাঁড়িয়ে। সাথে সাথেই পা থেমে গেল। তড়িঘড়ি করে গাছের আড়ালে লুকাল সে। এখন এদের চোখ ফাঁকি দিবে কেমন করে, এই ভেবে মাথায় এলো বাগানের দিকটা। হ্যাঁ, ওটাই একমাত্র রাস্তা। দেয়াল টপকে পালাতে হবে। যেই ভাবা সেই কাজ। কিন্তু বিপত্তি দেখা দিল দেয়াল দেখে। এত উঁচু দেয়াল, যেন বাইরে থেকে চোর তো দূরের কথা, পাখিও ঢুকতে পারবে না। হতাশ হয়ে বাগানেই বসে পড়ল ফাজরিন। মনে হলো সে কি আর বেরোতে পারবে না। ভাবতে ভাবতেই চোখে পানি চলে আসে। অশ্রুভরা চোখে চারপাশে তাকাতেই নজরে পড়ল এক বিশাল গাছ, দেয়ালের গা ঘেঁষে দাঁড়িয়ে। সাথে সাথেই মুখে ভেসে উঠল আশার আলো। মাথায় একটা বুদ্ধি হানা দিল, সেই অনুযায়ী এগোলো সে। প্রায় 10 মিনিটের মতো চেষ্টা করার পর গাছের নিচু ডালটায় উঠতে সক্ষম হলো। এবার এটাকে ধরে কোনো রকমে দেয়ালে উঠলেই হলো। কিন্তু দেয়ালে উঠতে গিয়েই হঠাৎ ভেসে এল কারো গলা। ধরা পড়ে গেছে কথাটা মাথায় বাড়ি খায়। ফট করে পেছনে তাকাতেই চোখে পড়ল মাহতাবের মুখ। এই প্রথম দেখলাম কেউ বাগানে হাঁটতে হাঁটতে গাছের উপরও হাঁটাহাঁটি শুরু করেছে। ফাজরিন খালি গলায় বারবার ঢোক গিলছে। এত কাছে এসেও ধরা পড়ে যাবে। নিশ্চয় হামিদের খবরদারি। ফাজরিনকে চুপ থাকতে দেখে মাহতাব আবার বলল, বেশিক্ষণ আবার ওই গাছের লক্ষ্যে থেকো না। এই গাছের পেতনি কিন্তু নিজের জায়গায় অন্য পেতনি দেখে রেগে যায়। বলেই পেছনে ফিরতে যায়, অমন সময় খপ করে পড়ার শব্দ হলো। ঘাড় কাত করে তাকিয়ে দেখে ফাজরিন মুখ বিকৃত করে পা ধরে বসে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে গাছ থেকে পড়ে গেছে। ছা ছা ছা, পড়ার আর জায়গা পেলে না। শেষমেশ আমার সম্পত্তির লোকসান ঘটাতে এখানেই পড়লে। সরো দেখি, পাক্কা 3 হাত মাটি দাবিয়ে ফেলেছ মেয়ে। এখন এই 3 হাত মাটি কিনে ভরাট করতে 4 থেকে 5,000 টাকা খরচ হবে। ব্যথায় কুকড়াচ্ছে তার উপর তার ওজন নিয়ে এমন অপমানে ফাজরিন দাঁত চেপে বলল, আপনি এত অসভ্য হলেন কি করে? মাহতাব দুপা এগিয়ে এল তার দিকে। আজ রাতে তোমার ঘরে গিয়ে তোমার দিকে 1 পা, 2 পা, 3 পা করে এগিয়ে আসবো। তারপর হাতটা একটু একটু করে বাড়িয়ে ঠিক পেটের সামনে দিয়ে নিয়ে গিয়ে তোমার হাত ধরে বারান্দায় নিয়ে গিয়ে সিগারেট টানতে টানতে বলবো নে আমার অসভ্য হওয়ার কাহিনী। ফাজরিনের চোখ কটুর থেকে বেরিয়ে আসার উপক্রম। শেষের লাইন শুনে কটমটে দৃষ্টিতে তাকালো। লোকটা নিঃসন্দেহে বজ্জাত নির্লজ্জ। তবে এখন তার সাহায্যের প্রয়োজন, তাই মিনমিনিয়ে বলল, এখন আপাতত হাতটা ধরে টেনে তুলুন। নাউজুবিল্লাহ, আমি কোনো পরনারীর শরীরে হাত দিই না। বুঝলে মেয়ে, পুরো শরীর বউয়ের জন্য ভার্জিন রাখছি। যেন বউ আমার গর্ভবতী হতে পারে, সূক্ষ্ম গর্বিত হতে পারে। ভেরি মাচ ভাগ্যবতী ইজ মাই বউ। তার এমন অদ্ভুত বাংলিশ আর কথাবার্তায় ফাজরিনের ইচ্ছে করছিল উঠে গিয়ে মাথায় বাড়ি মেরে কমায় পাঠিয়ে দিতে, যেন আর কথা না বলতে পারে। কিন্তু ব্যথায় নড়তেও পারছে না। তার উপর ভূতের ভয় ঢুকিয়ে দিয়েছে ভেতরে। অসহায়ভাবে বলল, একটু সাহায্য করলে কি এমন হয়? মাহতাব বাড়ির দিকে এগোতে এগোতে বলল, যেভাবে ঢেংঢেং করে এসেছো সেভাবেই ঢেংঢেং করে যেতে পারলে যাও। নয়তো এখানেই ভূত পেতনির সাথে গল্পগুজব করে রাত কাটাও। ভালোই লাগবে, সব বান্ধবীদের অনেকদিন পর দেখাতো। ফাজরিনের মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এল বাংলা গালি। সত্যিই ভয় লাগছে এখানে থাকতে, যদি ভূতপ্রেত থেকে থাকে। শালার বেটা খচ্চর। বউ বউ করিস, দেখিস এক দজ্জাল বউ তোর কপালে জুটবে। একদম সোজা করে দিবে, জীবন চালাপালা করে দিবে। বিড়বিড় করতে করতে পাশের গাছ ধরে অতি কষ্টে উঠে দাঁড়ালো সে। পা বেকায়দায় মুচকে গেছে, ব্যথা আরো বেড়েছে। কোনো মতে হেঁটে রুমে ফিরে এল। একটু আরাম করে বসতেই দরজায় কড়া নাড়ল কেউ। এত রাতে কে এল ভেবে জিজ্ঞেস করল। হে। অপাশ থেকে উত্তর ভেসে এলো, এল। গলার স্বরেই চিনে ফেলল, ওই অসভ্য লোকটা ছাড়া আর কেউ না। উনার দ্বারাই এমন সম্ভব। ইংরেজি আলফাবেট বলছিল নাকি সে?
মাহতাব ভেতরে ঢুকে হাতে থাকা মলমটা ফাজরিনের বিছানার মাঝ বরাবর ছুঁড়ে ফেলে দিল। ফাজরিন ছ্যাঁতো ছ্যাঁতো গলায় প্রশ্ন ছুঁড়ে, এটা কি খাওয়ার জিনিস? মুখটা খুলে সবটুকু মুখে পুরে গিলে নিবে। তারপর কাল জুহরের নামাজের পর তোমার জানাজার নামাজ ঘোষিত হবে বলেই গটগট করে চলে গেল সে। ফাজরিন হতবাক হয়ে চেয়ে রইল তার যাওয়ার পানে। কি বলে গেল মাথায় ঢুকতেই ইচ্ছে মতো গাল ছুটতে লাগলো। মনে মনে ভাবছে, একটা মানুষ উঠতে বসতে সারাক্ষণ এত বেকার তোত্তারার কথা বলে কেমন করে? জন্মের পর কি মুখে মধু দেয়নি নাকি? ফালতু লোক। তারপর নিজেই মলমটা নিয়ে পায়ে মালিশ করতে লাগে। ব্যথা কিছুটা কমে আসে আগের থেকে। ঘড়ির দিকে তাকাতেই দেখে 2টা 10 বাজে। তাই আর সজাগ না থেকে ঘুমাতে যাবে এমন সময় কানে ভেসে এলো গিটারের টুনটান শব্দ। কপালে ভাঁজ পড়ল, এ বাড়িতে কে গিটার বাজাবে? দেখে তো মনে হয় সবাই সারাক্ষণ কোপাকুপিতেই ব্যস্ত থাকে। কৌতূহল নিয়ে গান শোনার জন্য বারান্দায় গেল। সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে। নিচে মেঝেতে বসতেই সুর ভেসে এলো, আর সাথে কারো গলা। সেই কল্পনায় আঁকা আলপনায়, তোমায় নিয়ে ভাবা শত জল্পনায় তুমি আছো বলে বেঁচে আছে স্বপ্নটা। তোমায় নিয়ে লেখা এই কবিতা, সেই কবিতার ছন্দটা তুমি। মিশে থাকা প্রতি অক্ষরে আমি। জানা নেই কি হতে পারে শেষটা। নিশ্চুপ কবি বসে লিখছে কবিতায়। আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমায়? কেউ একজন হয়তো গানের সুরে সুরে মনের প্রতিটা অনুভূতি উজাড় করে দিচ্ছে। ফাজরিনের মনে মনে কিছুটা ইচ্ছে জাগে লোকটিকে দেখার। গান শুনতে শুনতে বারান্দাতেই কখন যে ঘুমিয়ে পড়ল ফাজরিন তা নিজেও জানে না। পরদিন সকালে ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করে বারান্দায়। রাতে যে বারান্দাতেই ঘুমিয়ে গিয়েছিল বোধগম্য হতেই আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। শক্ত মেঝেতে শোয়ার ফলে শরীরটা ব্যথা করছে বেশ। আশেপাশে তাকিয়ে বুঝার চেষ্টা করছে কয়টা বাজে। বাড়ির গেটের দিকে নজর যেতেই চমকে উঠে। ফাজরিন একরকম ছুটে ঘর থেকে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই চোখে পড়ে সোফায় বসা মাহতাবকে। ভিলেন মার্কা হাসি নিয়ে তার দিকে তাকিয়ে আছে সে। ফাজরিন সেই দৃষ্টি এড়িয়ে দরজার কাছে পৌঁছাতেই এক মাঝবয়সী লোক ঘরে প্রবেশ করল। তাকে দেখতেই ফাজরিন করুণ স্বরে বলে উঠল, আব্বা, আপনি এসেছেন, আমি জানতা। বাক্যটা শেষ করার আগেই পেছনে থেকে এক মহিলা তেড়ে এসে সপাটে চড় বসাল ফাজরিনের গালে। আকস্মিক আঘাতে সে ছিটকে নিচে পড়ে যায়। হতবাক চোখে মাথা তুলে তাকাতেই দেখতে পায় মাসেদা বেগমের ক্রোধে লাল হয়ে ওঠা মুখ। মুহূর্তের মধ্যেই আবার এগিয়ে এসে তার চুলের মুঠি ধরে টেনে তোলে। নষ্টামারি, পড়াশোনার নাম করে বাইরে গিয়ে নষ্টামি করিস, তাতেও গা ঠান্ডা হয়নি। এখন আবার নাগরের সঙ্গে 2 রাত কাটাইছস। তোর জন্য সমাজে মুখ দেখাতে পারতেছি না। ফাজরিন নিজেকে সামলে চুল ছাড়াতে ছাড়াতে দাঁত চেপে বলল, ভদ্রভাবে কথা বলুন। না জেনে শুনে নিজের মনগড়া মিথ্যা অপবাদ দেবেন না একদম। তার জবাবে মহিলার ক্রোধ যেন আরো দ্বিগুণ হলো। স্বামীর দিকে তাকিয়ে ক্ষিপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, দেখেছেন দেখেছেন এই মেয়ের দুঃসাহস, কেমন বেয়াদব হয়ে গেছে, আমার মুখের ওপর কিভাবে কথা বলে। ফারুক সাহেব রেগে গিয়ে আরেকটা থাপ্পড় বসালেন ফাজরিনের অপর গালে। শক্ত হাতের আঘাতে মুহূর্তেই তার ফর্সা গাল টকটকে লাল হয়ে উঠল, হাতের 5 আঙুলের ছাপ স্পষ্ট ফুটে উঠল। কিন্তু তা দেখার ফুরসত কারণেই ক্রোধে জ্বলে তিনি গর্জে উঠলেন, একবারও আমার মানসম্মানের কথা চিন্তা করলি না? 5 থেকে মাসেদা যোগ করল। চিন্তা করবে কেন? জেনে শুনেই করেছে। বেহায়াপনা তো মায়ের কাছ থেকেই পেয়েছে। একেবারে মায়ের মতোই হয়েছে। কথাটা শুনে এতক্ষণ চুপ থাকা ফাজরিন হঠাৎই আগুনের শিখার মতো জ্বলে উঠল। তার মাকে নিয়ে কেউ কিছু বললে খুনাখড়েও ছাড় দেয় না সে। গর্জে উঠা কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, আমি আমার মায়ের মতোই হয়েছি বলেই তো নির্দ্বিধায় আপনারা আমার দিকে তাকিয়ে কথা বলতে পারছেন। আর যদি আপনার মতো হতাম, তাহলে আমাকে দেখেই মুখের ওপর থুথু মারতেন, রুচিতে বাধত। ফাজরিনের কথায় অপমান আর রাগে ফুঁসে ওঠে মাসেদা। স্বামীর দিকে কড়া চোখে তাকাতেই তিনি ফের হাত তুললেন মেয়ের ওপর। কিন্তু এবার সেই হাত গালে পড়ল না, কোনো এক শক্ত হাত আটকে দিয়েছে। ঘুরে তাকাতেই মাহতাবের মুখটা ভেসে উঠল। হকচকিয়ে উঠে তিনি। এতক্ষণে বাড়ির লোকজনও হইচই শুনে নিচে নেমে এসেছে। মাহতাব ফারুক সাহেবের হাত ছাড়ি মেরে সরিয়ে দিয়ে তাকে উপর থেকে নিচ অবধি পরখ করে বলল, দেখে তো ভদ্রলোকই মনে হয়, বয়সও কম নয়। এত বছরের জীবনে কি শিখেননি? প্রাপ্তবয়স্ক মেয়েদের গায়ে হাত তোলা উচিত না। তার মুখে এমন কথায় ফাজরিন তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালো, যেন তার মুখে এই ধরনের বুলি মানায় না মতো। তবে ফারুক সাহেব আরো রাগী কণ্ঠে বলে উঠলেন, আমার মেয়ে, আমি যেমন খুশি তেমন আচরণ করব। তাতে তোমার কি আসে যায়? এত জ্ঞান দেওয়ার কে তুমি?
মাহতাবের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। বাহ বাহ বাহ, আমার এই চাঁদবদন চেহারা এত তাড়াতাড়ি ভুলে গেলেন। ভেবেছিলাম বাবা মায়ের মুখ ভুললেও আমার চেহারা অন্তত ভুলবেন না। ফারুক সাহেব কিছুটা থমকালেন, আমতা আমতা করে বললেন, কি, কিসের কি বলছো তুমি? মাহতাবের মুখের রহস্যময় হাসি খেলে গেল। ফাজরিন অবাক হয়ে বাবার দিকে তাকালো। সন্দেহ জাগলো মনে, তারা কি পূর্ব পরিচিত? না হলে মাহতাব এমনভাবে কথা বলছে কেন? তার ভাবনার মাঝেই ফারুক সাহেব হঠাৎ গর্জে উঠলেন, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে আমার মেয়েকে তুলে আনার? চোখ কুঁচকে মাহতাব বলল, আমি কেন তুলে আনবো? আপনার মেয়েকে তো তার ভাতারি আমার কাছে বিক্রি করে দিয়েছে। সঙ্গে সঙ্গেই মাসেদা ফের তেরে গেল ফাজরিনের দিকে। দেখছেন, বলেছিলাম না, এই মুখপুরি মেয়ে, বাজে মেয়ের জাত। একে বিয়ে দিয়ে বিদায় করে দেন, তা না উল্টো আমার কথাকে পাত্তা দিলেন না। এখন দেখেন নিজের চোখেই প্রমাণ পেলেন ছেলে নিয়ে ঘুরত। ফারুক সাহেবের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। তার চোখের তাকানোতেই মাসেদা থেমে গেল। তিনি গম্ভীর কণ্ঠে মাহতাবকে বললেন, সে যাই হোক, আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে যাব এক্ষুনি। পাশ থেকে স্ত্রী বলে উঠল, খালি ফিরিয়ে দিলেই হবে না, ক্ষতিপূরণ হিসেবে 10 লক্ষ টাকা দিতে হবে। ফারুক সাহেবের কঠিন দৃষ্টি পড়তেই মাসেদা আবারও থেমে গেল। এরই মধ্যে ওপর থেকে নেমে আসতে থাকা নাজমুল মীরের গম্ভীর স্বর ভেসে উঠল, মেয়েকে বাঁচাতে এসেছেন নাকি সুযোগে নিজের স্বার্থসিদ্ধি করতে? কথাটা শুনে মাসেদা থতমত খেয়ে দাঁড়ায়। নাজমুল সাহেবের দিকে তাকাতেই ভয়ে চুপসে গেল। এরা যে বিরাট ক্ষমতাবান, তেমন টাকাও আছে হাতে, সুযোগে কিছু টাকা মারতে পারলে মন্দ হতো না, এই ভাবনায় মনে ঝলসে উঠেছিল মুহূর্ত আগে। মিনমিন করে বলল, তো তো আমাদের মেয়েকে আটকে রেখেছেন, কি না কি করেছে আপনার ছেলে? কথা শেষ হতেই নাজমুল মীর বজ্রকণ্ঠে গর্জে উঠলেন, সাহস তো কম নয় আপনার, আমার ছেলের নামে বাজে কথা বলছেন। জানের মায়া কমছে বুঝি? মাসেদা ঢোক গিলে স্বামীর পিছে আড়াল হয়ে দাঁড়িয়ে বলল, না না ভাইজান, আমি সে কথা বলিনি। কিন্তু সমাজে যে বদনাম হয়ে গেল, মেয়েটারে কেউ বিয়ে করবে না, করলেও অনেক যৌতুক লাগবে, এজন্যই বলছিলাম। ফাজরিন তীব্র ঘৃণায় বাবার দিকে তাকিয়ে আছে। এই লোক কি আসলেই তার বাবা? তার নামে আবোল তাবোল বকছে অথচ সে তার হয়ে কিছুই বলছে না। সে কি সত্যিই তার মেয়ে? তার মা এই সংসার দুনিয়া ছাড়ার পর থেকেই এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খায় প্রতিনিয়ত। চলুন দাবা খেলা যাক, যে জিতবে সেই মেয়েকে নিয়ে যাবে। হঠাৎ মাহতাবের এমন প্রস্তাবে ফাজরিন হতভম্ব হয়ে তাকায়। সে কি কোনো দস্তাবেজ যে তাকে নিয়ে বাজি ধরছে? ফারুক সাহেব কণ্ঠে গম্ভীরতা নিয়ে বললেন, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দেবে, এই পর্যন্তই। এসব খেলা টেলা আমি খেলি না। মাহতাব চমকে ওঠার বান ধরে বলল, বাব্বাহ, ভূতের মুখে রাম নাম, যে কিনা বউকে বা। মাহতাবের কথা শেষ করার আগেই ফারুক সাহেব তীক্ষ্ণ স্বরে চিৎকার করলেন, চুপ করো, বাজে কথা শুনতে চাই না। তাহলে চলুন খেলা হোক। জিতলে মেয়ে তো পাবেনি, সাথে বউয়ের চাহিদা মতো 10 লক্ষ টাকা। একেবারে লালে লাল, বাবা শাহজালাল। ফাজরিন তাকিয়ে আছে বাবার মুখের দিকে। তার চঞ্চল দৃষ্টি যেন প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আব্বা কিছু লুকোচ্ছেন না তো? এদিকে মাসেদা বেগমের চোখে অদ্ভুত এক ঝিলিক। স্বামীকে কনুই মেরে বললেন, যাও না, তুমি তো আগেও খেলতে, এতগুলো টাকা হাতছাড়া করবে। চুপ করো মাসেদা, যে বিষয়ে জানো না সে বিষয়ে কথা বলো না। মাহতাব হো হো করে হেসে উঠল, ভয় পাচ্ছেন নাকি? অবশ্য ভয় পাওয়ারই কথা। আমার রক্তের সাথে গাদ্দারি সম্ভব হলেও আমার সাথে তো আর পেরে উঠবেন না, বয়স হয়েছে। অযথা উল্টোপাল্টা বলবে না, আমি কোনো কিছু করিনি। ফাজরিন তাদের ইনিয়ে বিনিয়ে কিছু না কিছু নির্দেশ করা কথা বেশ অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছে। কৌতূহলী স্বরে জিজ্ঞেস করেই বসল, গাদ্দারি মানে? আব্বা, কিসের গাদ্দারি? মেয়ের প্রশ্নে ফারুক সাহেবের চেহারায় কিছুটা ঘাবড়ে গেলেন। চেহারায় স্পষ্ট অস্বস্তি। সেইফাকে মাহতাব বেশ মজা নিয়েই বলল, ও তুমি বুঝবে না, ছোট মানুষ। আমার মেয়েকে দিয়ে তুমি কি করবে? তার সাথে তোমার সম্পর্কই বাকি। ওকে ছেড়ে দাও, সামনে ওর বিয়ে। এসব জানাজানি হলে কেবল বদনাম হবে। বিয়ে শব্দটা কানে যেতেই মাহতাবের চোয়াল শক্ত হয়ে গেল। হয়ে যাক বদনাম। আমার নামের কলঙ্ক যদি তার গায়ে লাগে, আমি সে কলঙ্ক মুছে দেব। মানে? মানে সহজ, আমি বিয়ে করব তাকে। কথাটা শুনে উপস্থিত সবাই স্তম্ভিত। মাহতাব করবে বিয়ে, কথাটা কানে যেতেই মাহির হাত পা অবশ হয়ে আসছে। চোখ ছলছলে উঠে ভীতু চোখে তাকিয়ে আছে মাহতাবের দিকে। ফাজরিনও বিস্ফারিত চোখে তাকায় তার দিকে। এই লোকের থেকে কিভাবে দূরে যাবে সেই চিন্তায় আছে। আর সে নাকি বিয়ে করার শখ নিয়ে বসেছে। নাজমুল সাহেব হতচকিত দৃষ্টিতে উঠে দাঁড়ায়। এসব কি বলছিস বাপ? ভেবে বলছিস তো?
মাহতাব শান্ত গলায় উত্তর দিল, আব্বা, আপনি ভালো করেই জানেন আপনার ছেলে ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেয়। নাজমুল মীর অসন্তুষ্ট কণ্ঠে বললেন, তবে এই সিদ্ধান্ত ভেবে নিয়েছিস বলে মনে হয় না। ভুলে গেছিস সব। বোঝাপড়া এখনো বাকি। তা কি এত সহজে ভোলা যায়? জন্মের দাগের মতোই মনে গেঁথে আছে। তাদের কথার মাঝেই ফাজরিনের তেজি গলা শুনে সেদিকে ফিরে তাকায়। আমি এই বিয়ে করব না। কখনোই না। আপনার মতো মানুষকে তো আরো না। প্রয়োজন হলে সারা জীবন কলঙ্ক মেখেই বাঁচব। মাসেদা বেগমের চোখে মুখে এতক্ষণের নক্ষত্রের মতো ঝলকানি। যেন ভাগ্য খেলে দিয়েছে। চারপাশে তাকিয়ে তাকিয়ে ভাবছে, যদি এই বিয়ে হয়ে যায় তবে দিনবদল হবেই। ফাজরিনকে ভুলিয়ে বালিয়ে একরাশ টাকা হাতিয়ে নিতে পারবে। দিবানিশি স্বপ্ন দেখছেন তিনি। তার ধ্যান ভাঙে বাপ বেটির দৃঢ় কণ্ঠে। আমিও রাজি নই। আমার মেয়ে। কথাটা শেষ করতে না দিতেই মাসেদা তাকে থামিয়ে দেয়। চুপ করো। আর এই তুই একে তো কলঙ্ক টেনে এনেছিস, আবার বড় বড় কথা বলছো। আর তুমি কি বোঝো না, এমন সুযোগ হাতছাড়া করতে হয় না। মেয়েকে যদি এমন বাড়িতে বিয়ে দিই তবে আমাদেরও। বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। চারপাশে তাকিয়ে মোলায়েম হাসি দিয়ে ফিসফিস করে বললেন, আমাদেরও দিন ফিরে যাবে। তোমার আরো 2টা মেয়ে আছে, মনে রেখো। তুমি চুপ করো। আমি পুলিশ কেস করব। মাহতাব খিলখিল করে হেসে উঠল। বাবারে, ভয় তো আমি হেব্বি পাচ্ছি। সে সোফায় হেলান দিয়ে বসে ভাবলেশহীন ভঙ্গিতে বলল, চাইছি বিয়েটা সবার মতেই হোক, যাতে কোনো অভিশাপ তভিশাপ না লাগে। কিন্তু শ্বশুর মিয়া তো রাজি না। উই, ডিস্কো শাশুড়ি, এদিকে আসেন তো। বলেই মাহতাব বন্দুক তুলে মাসেদাকে ইশারা করল। আতঙ্কে তিনি বাক্য ব্যয় না করেই এগিয়ে গেলেন। মাহতাব মোবাইল বের করে কয়েকজন মধ্যবয়সী লোকের ছবি দেখালেন। চেহারা দেখেই বুঝছি আপনি বেডি হেভি লোভী মানুষ। দেখেন সব কোটিপতি, তবে বউ নাই। চাইলে আপনাকে ফিটিং করিয়ে দিতে পারি। আমি যেহেতু সিঙ্গেল থাকব, হবু শ্বশুরকেও সিঙ্গেল থাকতে হবে। কথাটা বলেই ফারুক সাহেবের দিকে তাকায় সে। এদিকে মাসেদার চোখ চকচক করে উঠল। একবার জামাইয়ের দিকে তাকাচ্ছেন, আবার ছবির দিকে। মুখে কিছু বললেন না, তবে ভাবভঙ্গি সব প্রকাশ করে দিচ্ছে। মাহতাবের ঠোঁটে ফুটে উঠল বিজয়ের হাসি। মানুষ চেনায় সে ভুল করে না। ভাবুন, ভাবুন। রানীর মতো রাখবো আপনাকে। ওই বুড়োটার দিকে তাকিয়ে লাভ নেই। উনি ডেট ওভার মাল। মাহতাবের ভাষায় ক্ষুব্ধ হয়ে ফারুক সাহেব বললেন, মুখ সামলে কথা বলো। বয়সে আমি তোমার গুরুজন। ওসব থাক সাইডে, আগে ভেবে দেখেন বউ হারালে বউ পাবেন না। অচল সচলের ব্যাপার স্যাপার। হামিদ পাশ থেকে বলে, হো ভাই, মানুষ পুরান মেশিন কিনতে চায় না এখন। সব নতুনের পাগল। তার কথায় উপস্থিত সবাই মিটিমিটি হেসে উঠল। আফিয়া বেগম মুখ হেঁকে দাঁড়িয়ে আছে। ফাজরিনের চোখ রাগে জ্বলছে। এই ছেলে যে বেয়াদব, তা নিঃসন্দেহে বলবে যে কেউ। সাথে হামিদ তামিদদের ও বেয়াদব বানাচ্ছে। ফারুক সাহেব অনেক ভেবেচিন্তে অবশেষে স্ত্রীর জোরাজুরিতে রাজি হলেন। আমি রাজি। কোথায় খেলবে? আরে, এত তাড়াতাড়ি ভুলে গেলেন। আগের ঘরেই তো। কিছুই বদলায়নি। ফারুক সাহেব আর কথা না বাড়িয়ে তার পিছু নিল, সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। ফাজরিন অনুভূতিশূন্য চোখে তাকিয়ে আছে তাদের যাওয়ার দিকে। নিজেকে তার খেলনা পুতুল মনে হচ্ছে। মানুষগুলো তার ছোট্ট জীবনটা নিয়ে খেলা করছে যেন। দোতলার শেষ ঘরটা, যেখানে বসে দাবার আসর। টেবিলের ওপর সাদা কালো গুটি সাজানো, প্রায় শেষের দিকে খেলা। ঘরে নিস্তব্ধতা, শুধু ফ্যানের ঘুরঘুর শব্দ। মাহতাবের চোখে ঝিলিক, ঠোঁটে আধো হাসি। তার আঙুলে সাদা হাতি থেমে আছে। ফারুক সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম। বোর্ডে তাকিয়ে আছেন, তার রাজা যেন চারদিক থেকে ফাঁদে আটকা। রানী নেই, উট নেই, সৈন্যদেরও অনেক আগেই কেটে ফেলা হয়েছে। মাহতাব গুটি সরিয়ে দিল। চেক। ফারুক সাহেবের বুক ধরফর করছে। একদিকে ঘোড়া, অন্যদিকে হাতি, সামনেই রানী। রাজা যেন খাঁচায় বন্দি। তিনি একবার বোর্ডে তাকালেন, একবার মাহতাবের দিকে। ঠোঁট শুকিয়ে এলো। তুমি জানতেই আমি হারব, তাই ইচ্ছে করেই এমন চাল চাললে। মাহতাব হেলান দিয়ে শব্দ করে হেসে উঠল। হুম, আপনাকে হারিয়ে একচলকে কারো প্রতিচ্ছবি দেখানোর ইচ্ছেটা খুবই প্রবল হয়ে উঠেছিল। ফারুক সাহেবের চোখে ভয় জমে উঠল। গলার শুকনো স্বরে প্রসঙ্গ ঘোরাতে বললেন, শেষ। মাহতাব এবার রাজাকে আঙুল দিয়ে আলতো ঠেলে দিল। ঠান্ডা কণ্ঠে ফিসফিস করে বলল, শেষ নয় ফারুক সাহেব, এটা শাহমাত। শেষ তো হয়েছিল মাহফুজ। ফারুক সাহেবের কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ল। পাখার নিচে বসেও ঘামছে। এ ধরনের আন্দাজি কথা বলবে না। প্রমাণ ছাড়া কিছু বলো না। তার তোতলানো দেখে মাহতাব হো হো করে হেসে উঠল। যাহ বাবা, এত ভয় পাচ্ছেন কেন? আমি তো কিছুই বলিনি। কথাটা এমন শোনাচ্ছে যেন ঠাকুর ঘরে কেড়ে, আমি তো কলা খাইনি।
চারপাশ নিস্তব্ধ। ফারুক সাহেবের বুকের ভেতর অজানা এক স্রোত বইছে ভয়ের, সাথে সাথে হাড়ের তিক্ততাও জমছে মুখে। মাহতাব উঠে দাঁড়ালো। আহা, হেরে গেলেন। আমি জিতে গেলাম। ঠিক আগের মতোই। দুপুর 3টা বাজে। ফাজরিন কোণের সাজে বিছানায় বসে আছে। চোখের কোণে ঝরছে জল। ঠিক তখনই ঘরে প্রবেশ করল মাহতাব। ফাজরিনের দিকে দৃষ্টি পড়তেই কয়েক সেকেন্ডের জন্য চোখ আটকে যায় তার। লাল বেনারসি গায়ে, মাথায় লাল ওড়না, গায়ে অল্প স্বল্প গয়না। মুখে তেমন সাজগোজ নেই, তবুও অপরূপ লাগছে। মনের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে মাশাআল্লাহ। বিয়েতে রাজি তো? হঠাৎ কারো কোমল কণ্ঠস্বর শুনে ফাজরিন ফট করে তাকায় তার দিকে। তিক্ত শ্বাস ছেড়ে হালকা হাসি ফুটে ওঠে ঠোঁটে, যা বিষাদে আচ্ছন্ন। ব্যাপারটা এমন হলো না যে গরুকে কোরবানি দেওয়ার আগে তার কাছ থেকে পারমিশন নিচ্ছেন। মাহতাব এক চিলতে হাসি মুখে নিয়ে বলল, কেন, তুমি কি গরু নাকি? গরু হলেও মানা যেত, আল্লাহর নামেই কোরবান হতাম। কিন্তু আফসোস। মাহতাবের হাসি আরো গাঢ় হয়। তার কথাগুলো বেশ উপভোগ করে সে। আবার এটাও বেশ ভালো করেই জানে, এই মেয়ের সঙ্গে কথার যুদ্ধে সে পেরে উঠবে না। তাই প্রসঙ্গ ঘুরিয়ে দিল। কাজের কথায় আসি। তোমার মুখ থেকে একবার হ্যাঁ শুনতে চাই, যাতে ভবিষ্যতে খোটা না দিতে পারো। আমি আবার বউয়ের খোটা শুনতে পারবো না। তার কথায় ফাজরিন হেসে উঠল। ভবিষ্যৎ? আপনার মনে হয় এই সম্পর্ক ভবিষ্যৎ অবধি টিকবে? আমি তো সুযোগ পেলেই নিজের প্রাণ বাঁচাবো। বাহ, তুমি তো দেখি চোর হলেও ইমানদার আছো। বেশ ভালো চোর, বলে কয় জেল থেকে পালাবে। তবে আমিও চোর ধরায় এক্সপার্ট। ফাজরিন তুচ্ছতাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল তার দিকে। স্বার্থ ছাড়া কি এই দুনিয়ায় কেউ নেই? তার কি সুন্দর একটা সংসার হওয়ার আশা করা এতটাই পাপ ছিল? সে তো শুধু চেয়েছিল সাধারণ একটি জীবন, সাধারণ একজন মানুষের সঙ্গে কাটাতে। সব মেয়েরই তো স্বপ্ন থাকে, স্বামী, সংসার, শান্তিপূর্ণ জীবন নিয়ে। তবে তার চোখের সামনে যেন নিজের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মনে পড়ছে তার মায়ের মুখটা। বেঁচে থাকলে কি কোনোভাবে আটকাতেন না? মেয়ের সুখ চাইতেন না তিনি। বাবা তো সৎ মায়ের কথায় অন্ধ, মেয়ের ভালো মন্দ কিছুই দেখেন না। স্থির চোখে তাকিয়ে ফাজরিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যদি মন থেকে আমার মতামত শুনতে চান, তবে বলবো। আর যদি কেবল হ্যাঁ শুনতেই চান, তাহলে হ্যাঁ আমি রাজি। মাহতাব কিছুটা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, আর মন থেকে? ফাজরিন তার চোখে চোখ রাখে। আগে নিজের সমস্ত পাপ মুছে আসুন। পাপের ছায়া বুকে নিয়ে আমি কোনো সম্পর্কের অঙ্গীকার করতে পারবো না। মাহতাব মৃদু হেসে বলল, পাপ তো আমার অন্তরে, দেহে কোনো কলঙ্ক নেই। আজ অবধি কোনো নারীর ছায়াও পড়তে দিনি এই শরীরে। একদম পাক্কা ভার্জিন। ফাজরিন চুপ করে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। সে যে কথা ঘুরাতে চাচ্ছে বেশ আন্দাজ করতে পেরেছে সে। দৃঢ় স্বরে বলল, পাপের কালিমা থাকে আত্মায়। আগে সেই আত্মার অন্ধকার ধুয়ে আসুন। তবেই আমি নির্দ্বিধায় আপনাকে মেনে নেব। একটু থেমে ফুস করে একটু শ্বাস ছাড়ল, যেন তার কথা বলতেও কষ্ট হচ্ছে, আবারও বলল, তা না হলেও আমাদের বিয়ে আটকাবে না। আমার নামের পাশে আপনার নামের জায়গা হবে। সবাই জানবে আমি মাহতাব মীরের বউ। কিন্তু মন থেকে আমি আপনাকে মেনে নিতে পারবো না। আমাদের মিলন হবে, তবে সে মিলনে আলো নয়, কেবল ছায়া বয়ে আনবে। মাহতাব অচঞ্চল চোখে তাকালো ফাজরিনের দিকে। মেয়েটার প্রতিটি কথা গভীর অর্থ বহন করে। অভিজ্ঞদের মতো কথা বলে সে। মাথা ঝাঁকিয়ে হালকা মুচকি হেসে বলল, সমস্যা কি, দরকার হলে ছায়াতেই কাটিয়ে দেব বাকি জীবন। ছায়ার মিলনের শেষ পরিণতি কিন্তু ভয়ঙ্কর বিভীষিকায়। দেখা যাক। ফাজরিন হতাশ স্বরে প্রশ্ন করল, তাও নিজেকে শুধরাবেন না? মাহতাব বিড়বিড় করে উঠল, অনেক হিসাব বাকি, অনেক হিসাব। তারপর না হোক। মাহতাব আর দাঁড়ায় না। দরজার চৌকাঠ পেরিয়ে বেরোতেই মাহির সামনে এসে দাঁড়ালো। ভ্রুকুচকে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটির চোখে জল, মুখে ভয়ের ছাপ, যেন মূল্যবান কিছু হারানোর আতঙ্ক। তাকে দেখতেই দ্রুত এগিয়ে এসে বলল, মাহতাব ভাই, এই বিয়ে করবেন না দয়া করে। আল্লাহর দোহাই লাগে। আমাকে কি আপনার চোখে পড়ে না? আপনি যেমন বলবেন, আমি ঠিক তেমনই চলব। একদম আপনার মনের মতো হব। ওই মেয়েটা তো বেয়াদব, কিভাবে আপনার মুখে মুখে কথা বলে। ওর সঙ্গে সুখে থাকতে পারবেন না। এই বিয়ে আটকান। মাহতাবের গম্ভীর কণ্ঠে থেমে যায়। তুই আমার বোন। কথাটা বারবার মনে করিয়ে দিতে হয় কেন? মাহি হালকা চেঁচিয়ে উঠল, বারবার বোন বোন বলেন কেন? আপন বোন তো আর না। সাথে সাথেই এক চড় বসে গেল তার গালে। চোখ লাল হয়ে আছে মাহতাবের। আমার আরো আগেই শাসন করার দরকার ছিল। আমার সামনে থেকে সরে যা, না হো গলা চেপে একেবারে আওয়াজ বন্ধ করে দেব। মাহি ভয়ে দুপা পিছিয়ে যায়।
মাহতাব আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা নিচে নেমে গেল। এদিকে ফাজরিনকে নিতে এসেছেন আফিয়া বেগম। তাকে দেখেই ফাজরিনের চোখ বেয়ে নেমে এল অশ্রুধারা। আফিয়া বেগম এগিয়ে এসে চোখের পানি মুছে দিলেন। হুশ, কাঁদছ কেন? আমি এই বিয়ে মন থেকে মেনে নিতে পারছি না। উনাকে দেখলেই আমার ঘৃণা লাগে। আমি কিভাবে উনাকে স্বামী হিসেবে মেনে নেব? যতটা ভাবছ ততটা খারাপ ন। যাই হোক, সব ঠিক হয়ে যাবে কয়েকদিন গেলেই দেখো। আল্লাহ হয়তো তোমার হাতেই তার পরিবর্তন রেখেছেন। আমার দৃঢ় বিশ্বাস তুমি পারবে তাকে বদলে দিতে। যে কোনো অন্যায়ের মুখোমুখি হবে, ভয়ে পিছিয়ে যেও না মেয়ে। ফাজরিনকে নিয়ে তিনি নিচে নেমে এলেন। সোফায় দৃষ্টি যেতেই দেখা গেল তার বাবা, মাহতাব, নাজমুল সাহেব ও কাজী সহ সবাই উপস্থিত। বুকটা জোরে জোরে ধুকপুক করছে, পা যেন থেমে যাচ্ছে। তাকে এনে বসানো হলো মাহতাবের পাশে। কাজী নিয়ম মেনে বিয়ে পড়ানো শুরু করলেন। হঠাৎ জিজ্ঞেস করলেন, দেনমোহর দেওয়া হয়নি, কত ধার্য করব? মাহতাব পাশ থেকে বলল, দেনমোহর দেওয়ার কি দরকার? আমি কি আমার বউকে ছেড়ে দেব নাকি? দেনমোহর লাগবে না, এমনি বিয়ে পড়ান। তার কথায় কাজী থতমত চোখে নাজমুল সাহেবের দিকে তাকায়। পাশ থেকে নাজমুল সাহেব বললেন, হে কি বলছিস? দেনমোহর দেওয়া লাগে? আপনি তো ভালো করেই জানেন আপনার ছেলে লয়াল আছে। ছেলেকে থামিয়ে নাজমুল সাহেব বললেন, -25 লাখ টাকা ধার্য করুন। মাহতাব কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তিনি থামিয়ে দিলেন। অবশেষে 25 লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হলো। সবে মাত্র বিয়ে হলো, 1 ঘন্টাও হয়নি। আর মাহতাব কিনা বউকে নিয়ে ঘরে ঢুকতেই কাপড় ধোয়ার কাজে লাগিয়ে দিয়েছে। হাতে ধরিয়ে দিল দুটো জিন্স প্যান্ট। বিয়ে হতেই এমন আদেশ। ফাজরিন ভেতরে ভেতরে চটে গেলেও মুখে কিছু বলল না। ঝাঁজ দেখিয়ে কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল। কিন্তু এখানেই শেষ নয়। বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে মাহতাব বলেই চলেছে, এদিকটা ভালো করে ধো, ওই দিকটা ঘষে পরিষ্কার করো। শেষে আর সহ্য না করতে পেরে ফাজরিন গর্জে উঠল, এই আপনি আসেন, নিজেই নিজের মতো ধুয়ে নিন। আমি পারবো না। মাহতাব ততক্ষণই চুপসে গেল, চুপচাপ সরে যায়। তবে মনে মনে দারুণ আনন্দ লাগছে তার। বিছানায় আরাম করে বসে মিটি মিটি হাসছে। গলা উঁচু করে আবার বলল, বউ, সুন্দর করে ধুয়ে দিও কিন্তু। সন্ধ্যায় বের হব। এদিকে ফাজরিন রাগী চোখে আরো একবার তাকিয়ে আবার ফিরিয়ে নিল দৃষ্টি। রাগে শরীর জ্বলছে তার। বেয়াদব, অসভ্য লোক। বউকে দিয়ে কি কেউ প্রথম দিনই কাজ করায়? নিজের মতলবেই বিয়ে করেছে। সালাম মতলব মির। দীর্ঘশ্বাস ছেড়ে কাপড় ধোয়া শেষে বারান্দায় মেলে দিয়ে ঘরে ঢুকতেই মাহতাবের ডাকে থমকে গেল সে। বউ, একটা প্রশ্ন। মাহতাবের মুখ থেকে বউ ডাকটা তার কাছে নতুন আর কেমন অদ্ভুত রকমের লাগলো। তবে মুখে কিছুটা বিরক্তি নিয়ে বলল, কি? মেয়েদের জিন্সের প্যান্টে চেইন দেয় কেন? ছেলেদের তো এক চাপলে কাজে লাগে তাই দিয়েছে, কিন্তু মেয়েদের কি কাজে লাগে? আপনার মতো কিছু আহাম্মকে এভাবে কনফিউজড করতেই চেইন দেয়। আজাইরা লোক যত সব। বলেই গটগট পায়ে বেরিয়ে গেল আগের ঘরের দিকে, শাড়ি বদলাতে। তাকে যে ইচ্ছে করেই অপদস্থ করতে চাচ্ছে এই লোক হারে হারে টের পাচ্ছে। চলবে।